গল্পটি শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি, পুরো গল্প না শুনে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। দেখুন, আমার সামনে আসবেন না। আপনার চেহারাটা দেখলেই আমার রাগ উঠে যায়। রাগ যদি উঠেই, তাহলে বিয়ে করতে রাজি কেন হলে আমার সাথে? আপনি আমার মাথায় যে কলঙ্কের নাম লিখে দিছেন, সেটা জেনে কি আমার মতো ধর্ষিতাকে বিয়ে করবে? আমি তো তোমাকে এখন ভালোবাসি। একজন ধর্ষকের মুখে এই কথা কখনো মানায় না। আপনারা তো পারেন আমাদের মতো মেয়েদের ইজ্জত নিয়ে খেলতে। তোমার এত অবহেলা আমাকে খুব কষ্ট দেয়। তুমি কি দেখছো না আমি বদলে গেছি? আমার ভালোবাসাকে দেখতে পাচ্ছ না? দেখুন, আমি শুধু আপনার চোখে লালসাই দেখতে পাই, যে লালসাতে আপনি প্রথম আমার সতীত্ব নষ্ট করেছিলেন। আমি এখনো আপনার চোখে সেই লালসাই দেখতে পাই। আমাদের বিয়ের 6 মাস হলো, এখনো তুমি এমন করছো? 3 বছর কেন, আমি সারা জীবনেও আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি একটি ধর্ষক, আর ধর্ষক কখনো ভালো হতে পারে না। নীলা নিচে চলে গেল। বলতো আমারই ছিল। হ্যাঁ, খুব বড় ভুল করে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম ভুলের প্রায়শ্চিত্ত আমি নীলাকে বিয়ে করেই করব, কিন্তু আমাকে এখনো মাফ করতে পারলো না নীলা। জানি না এই ভুলের মাফ আমি কোনোদিন পাবো কিনা। বেলকনিতে আসলাম। বিয়ের পর থেকে নেশা করাটা আমি বাদ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম নীলাকে নিয়ে নতুন করে শুরু করব, সকল খারাপ অভ্যাস ছেড়ে দেব। ভেবেছিলাম মাফ করে দেবে নীলা আমাকে, কিন্তু ওর কাছে আমার ভুলটা অনেক বড় একটা বিষয় হয়ে গেছে, যেটাও ভুলতেই পারছে না। রুমে ঢুকলাম আবার। টেবিলের ডয়ারে এখনো সিগারেটের কয়েকটা প্যাকেট পড়ে আছে। সেখান থেকে একটা প্যাকেট নিয়ে আবারও ব্যালকনি রোলিং এসে দাঁড়ালাম। একটার পর একটা সিগারেট শেষ করতে শুরু করলাম, আর পুরোনো কথাগুলো মনে করতে লাগলাম। আপনাদেরও তাহলে নিয়ে আসি, কি হয়েছিল পূর্বে। অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। আগে পরিচয় পর্বটা শেষ করা যাক। আমি সৃজন মাহমুদ, বাবা মায়ের 2 সন্তানের বড় আমি। ছোট্ট একটা বোন রয়েছে আমার, সবেমাত্র আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আর আমার বোন রিশা মাহমুদ এবার ক্লাস 9-এ পড়ে। আমাদের বাবা সিজান মাহমুদ অনেক বড় একজন ব্যবসায়ী, আর আমাদের আম্মা রিশানা মাহমুদ একজন নামকরা ডাক্তার। বলতে গেলে টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের, কিন্তু আমাদের পরিবারের অভাব শুধু ভালোবাসার। ছোটবেলা থেকে বাবা আর আম্মুর সময় পাইনি, একা একাই বড় হতে হয়েছে। যখন আমার ছোট বোন রিশা হলো, তখন অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার একজন সঙ্গী হয়েছিল। ক্লাস 5 পর্যন্ত রিশার সাথে আমার সেই ভাব ছিল, 2 ভাই বোন সবসময় একসাথেই থাকতাম, একজন আরেকজনের কলিজা ছিলাম। কিন্তু ও যখন ক্লাস 6-এ উঠে যায়, তখন থেকে ওর সাথে আমার দূরত্ব বেড়ে যায়। তেমন কোনো কথাই বলতো না আমার সাথে। বাবা আর আম্মা তো সবসময় ভিজেই থাকতেন। আমার সময়গুলো কাটতো একা থেকেই, আর আমার বোনের সময়গুলো কাটতো তার বান্ধবীদের বাসায় এনে সময় কাটে। সারাদিনই বাবা আর আম্মু বাইরে থাকতো, সেই সুবাদে রিশার বান্ধবীদের এনে পাঠিয়ে দিত। আর বর্তমানে তো আমার রিশার একটু বলে না। ও কিভাবে আমার নামে নালিশ করবে বাবার কাছে, সেটাই ভাবে। আমাকে বাবার কাছে বকা না খাওয়ালে যেন ওর ভালো লাগে না। যাক, পরিচয় পর্ব তো হলামই, এখন গল্পে ফিরি। আমি পুরো একাকী থাকতে পছন্দ করি। আমার একাকিত্বের সঙ্গী হয়েছে আমার গিটারটা। ইউটিউব থেকে অনেকটা শিখেছি। নিজের সময় কাটানোর জন্য আমার এই গিটারটাই দিয়েছে। নিজের সময় কাটানো হয় আমার এই গিটারটা দিয়েই। আজকে গিটার বাজাবো ভাবছিলাম। গিটারটা নিয়ে বসলাম আমার বেলকনিতে, হালকা সুর তুললাম টুংটাং। আর অন্যদিকে রিশার বান্ধবী নীলা, সুরমি আর যারা আজকেও আসছে রিশার সাথে মজা করতে। দোস্ত, তোর ভাই তো খুব সুন্দর গিটার বাজাতে পারে। কেন প্রেম করবে নাকি এই উল্লুকটার সাথে? নিজের ভাইরে কি উল্লুক বলে? আরে তুই তো আমাদের নতুন ফ্রেন্ড, আস্তে আস্তে দেখতে পারবি ঋষর ভাইরে আরো কি বলে। এমন কেন তুই? তোর বড় ভাই না? তোর মনে হয় পড়তেছে আবালটার জন্য? দাঁড়া, ওর গিটার বাজানোর 12টা বাজিয়ে দিচ্ছি। রিশা ওর রুমের সাউন্ড সিস্টেমটা একটা গান ছেড়ে দিল। তুই পারিসও বটে। হ্যাঁ বেবি, বাদ দাও ওইসব। খাবার অর্ডার দিয়েছি, চলে আসবে একটু পরেই। এদিকে গানের প্রচন্ড আওয়াজে আমার অবস্থা চরম পর্যায়ে। আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে বেশি সাউন্ডে আমার অনেক সমস্যা হয়। এটা রিশা জানে, তা সত্ত্বেও অনেক জোরে গান ছাড়বে। আমি আর থাকতে না পেরে রিশার দরজায় থাপড় দিলাম, কিন্তু খুলছে না। অনেকবার থাপড়ানোর পর খুললো। কি হয়েছে তোর, সমস্যা কি? দরজা থাপড়াইতেছিস কেন? তুই তো জানিসই বেশি শব্দে আমার সমস্যা হয়, একটু শব্দটা কমিয়ে গান শোন। আমি কি করবো না করবো সেটা তোকে বলে দিতে হবে না। আর সারাদিন বাসায় হাফ লেডিসের মতো থাকোস কেন? বাইরে যেতে পারোস না একটু ঘুরতে? জানিসই তো আমার ভালো লাগে না এসব। একটা ফালতু আবাল ভাই আমার কপালে লেখা ছিল তো, তাই আর কি। যা রুমে গিয়ে ঘুমা। আমার কথা বললাম না, কারণ দরজা আটকে দিল আমার সামনে।
আমি দেখতে পেলাম রিশার নতুন বান্ধবীও আজকে এসেছে। লজ্জাবোধ হলো। প্রতিদিন তো অপমান করেই, আজকে আবার নতুন একজনের সামনে করলো। আমি কেন নিজেকে বদলাতে পারি না? আমার এত ভয় কিসের? তখনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আসলাম কলেজে। আমি সাধারণত বেশিক্ষণ কলেজে থাকি না, ভালো লাগে না কলেজে একা থাকা। আজকে নাকি ক্লাস হবে না, তাই পুকুর পাড়ে বসলাম। বসে বসে গল্প লিখছিলাম। আর অন্যদিকে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে মেঘলা আর তার বান্ধবী দিয়ে গল্প করছে। দোস্ত, এই পর্যন্ত কয়টা প্রেম করছস? 6টা হবেই। প্রপোজ পাইছস কয়টা? সেটা তো হিসাব করলেও বলতে পারবো না। কলেজের সব ছেলেই তো আমার জন্য পাগল। কিন্তু একটা ছেলে না। মেঘলা আমাকে দেখিয়ে দিয়ে, ওই যে আবালটা, প্রেমে ফেলতে পারবি ওকে তোর? ওটা কোনো ব্যাপার? কিন্তু ও যে খ্যাট টাইপের ছেলে। 5,000 টাকা বাজি যদি প্রেমে ফেলতে পারোস, তারপর বড় সড়ো একটা ছেঁকা দিবি। মনে হচ্ছে তোর বড় ক্ষতি করেছে আবুলটা। হ্যাঁ, অনেক পড়ালেখা করে, ওর জন্য আমার রেজাল্ট ভালো হবে না আমি জানি। তুই শুধু আবালটাকে ছেঁকা দিয়ে দিবি, যাতে ওর রেজাল্টটা ভালো না হয়। ইয়া বেবি, তুমি 5,000 টাকা রেডি রাখো। তোমার মিস্টার আবাল তো গেছে। মেঘলা আমার দিকে আগাচ্ছিল। আমি শান্ত মনে গল্প লিখছিলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসেনি, কারণ আমি নাকি খ্যাট টাইপের ছেলে, তাই নিজের মতো থাকতে পছন্দ করি। কিন্তু মেঘলাকে দেখলাম আমার পাশে এসে দাঁড়াতে। আমি কি এখানে বসতে পারি? কিছুটা ঘাবড়ে গেলাম। কি করতে এসেছে মেয়ে? কলেজের প্রথম দিন তো থাপ্পড় দিয়েছিল আমাকে। আসলে আমি সেই দিনের জন্য অনেক দুঃখিত। আসলে আমি অনেক রেগেছিলাম, তাই তোমার গালে থাপ্পড় দিয়েছিলাম। কিছু মনে করো না। না, ঠিক আছে। এভাবে একা থাকো কেন তুমি? সবাই একা রাখে তাই। এটা কোনো কথা হলো? আজ থেকে তুমি আর একা থাকবে না, তোমার সাথে সবসময় আমি থাকবো। মানে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই একাকিত্ব থাকার স্বভাবটা আমার অনেক ভালো লাগে। আমি তো এমন একজনই মনের মানুষ চেয়েছিলাম যে আমাকে ছাড়া কারোর সাথে কথা বলবে না। কি সব বলছো? তুমি হয়তো জানো না, আমি অনেক জেদি একটা মেয়ে। যেটা একবার ভালো লাগে সেটা আমি আদায় করে নিই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আদায় করে নিব আমি। দেখো, এসব বিষয় আমার একদম ভালো লাগে না। এসব বিষয় নিয়ে আমি কথা না বললেই খুশি হব। আমি মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম সেখান থেকে বাসায়। আর মেঘলার বান্ধবী দিয়ে ওর কাছে আসলো। কিরে, হলো কত দূর? শালার আবালটা পাত্তাই দিল না। সবচেয়ে সুন্দরী মেয়ে যদি কোনো ছেলের পিছনে ঘুরে, তাহলে ভাবটা একটু বেরিয়ে যায়। হ্যাঁ, তবে মেঘলাও কোনো বাজে হাঁটতে শিখেনি। বলে গেল এসব নাকি ভালো লাগে না আবালটার। দেখবি 2 দিন পর আমার জন্য পাগল হয়ে যাবে। দেখিস, বেশি বড় ছেঁকা দিস না, এমনিতেই বাচ্চা বাচ্চা, পরে কষ্টে যদি কিছু করে ফেলে। আরে কিছুই হবে না, এখন তোর বাজের জন্য নয়, ও আমার ইগোটাও বাড়িয়ে দিয়েছে। আমি দেখে নিব ওকে। এদিকে আমি বাসায় চলে আসলাম। রিশা মাত্র স্কুল থেকে ফিরলো ওর বান্ধবীর সাথে করে। বুঝি না এভাবে প্রতিদিনই কি ফ্রেন্ডদের বাসায় নিয়ে আসতে হয়। আমার তো একটু ভালো লাগে না এখন। নিজের ভাইয়ের সাথে করে কেমন, একটু যে কথা বলবো তাও বলতে দেয় না। কলেজের দিনগুলো কাটছিল মেঘলার প্যারায়। সে 8 দিন হয়ে গেল আমাকে জ্বালাচ্ছে ভালোবাসি বলে। দেখো, আমাকে এভাবে ডিস্টার্ব করো না, আমার এসব ভালো লাগে না। দেখো, আমার আর তোমার মাঝে পুরো উল্টা হচ্ছে। তোমার ফুল নিয়ে আমার পেছনে ঘোরার কথা ছিল, আর সেখানে আমি মানা করতাম, কিন্তু আমি তোমার পেছনে ঘুরছি আর মানা তুমি করতেছ। এমন করো না তো, সামনে পরীক্ষা, ভালো করে পড়ো। দেখো, আমি লাস্ট বারের মতো বলবো, যদি রাজি না হও তাহলে আমি সুইসাইড করব। আরে সুইসাইড করবা কেন? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রাজি হবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি 3 তলা থেকে লাফ দিতে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার জন্য একটা মেয়ে সুইসাইড করবে? আমি তো এতটা নির্বোধ না। আমি তো কাউকে মরতে দিতে পারি না। তাই আর কি, রাজি হয়ে গেলাম ইচ্ছে না থাকা সত্ত্বেও। মেঘলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ। হুম। গাধা, আই লাভ ইউ টু বলো, না হলে কিন্তু আমি যাচ্ছি সুইসাইড করতে। ওকে, বলছি আই লাভ ইউ টু। লজ্জা পেলেও ভয়ে বললাম যদি সুইসাইড করতে চলে যায়। মেঘলা জড়িয়ে ধরাতে আমি নতুন কিছু অনুভব করলাম। আমার সারা শরীরে রক্ত চলাচল যেন বেড়ে যাচ্ছিল, হার্টবিট বেড়ে যাচ্ছিল। আমার এমন কেন লাগছে? কেমন? তুমি জড়িয়ে ধরার পর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ভালোবাসা হার্ট থেকেই তৈরি হয়, যেটাকে আমরা মন বলি। আমাকে ভালোবাসো, তাই তো আমার কাছে আসাতেই তোমার মন কথা বলতে চাচ্ছে। ও,
শুরু হলো নতুন জীবন, নতুন পথ চলা। ভালোবাসার মাঝে যে আস্তে আস্তে কিভাবে পাল্টে যাচ্ছিলাম সেটা আমি নিজেও জানি না। মেঘলার ক্যারিং, মিষ্টি শাসনে আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মাঝে, কিন্তু আমি কি জানতাম এটা শুধু আমার মোহ ছিল। সারা রাত জেগে প্রেম করতাম, তারপরও অর্ধবার্ষিকী পরীক্ষায় ফার্স্ট আমি হলাম। অন্যদিকে দিয়ে মেঘলাকে ফোন দিয়েছে। হারামি বললি তো, এবার ফার্স্ট আমি হব। কিন্তু ওই জিসানের বাচ্চা হলো কিভাবে? দোস্ত, আমি তো ওকে পড়ার একটু সময়ও দেই নাই। সারাদিন তো আমার সাথেই থাকে, আর সারা রাত ফোনে গল্প করে দুজনে। পড়ার সময় যে কোথায় পাই আমি নিজেও জানি না। আমি জানি না, যদি বাসিকে ও আমার থেকে বেশি ভালো করে তাহলে তোর আর আমার বন্ধুত্ব শেষ। দোস্ত, তুই এমন করিস না তো, তোর জন্য সব করতে পারবো। সময় আসছে ওকে বাঁকা করে দেওয়ার। আমি জানি না তুই কি করবি, কিন্তু আমি এই বলদের থেকে হারতে চাই না। শুধু দেখতে থাক। মেঘলা দিয়ার এরূপ কথাবার্তা আমার অজানা ছিল। আমি তো এতদিন মেঘলাকে নিজের থেকে ভালোবেসে ফেলেছি, কারণ ওর জন্য আমি সবকিছু ভয় পাই। ওর জন্যই আমি সবার সাথে মিশতে শিখেছি, কারণ ওর জন্য আমি আর কিছুই ভয় পাই না। ওর জন্য আমি সবার সাথে মিশতে শিখেছি, ভালো করে হাসতে শিখেছি, আবার অনেকে স্মার্ট হওয়ারও টিপসও শিখেছি। কিন্তু আমি যেমন তেমনিও আমাকে চায়, তাই সেই একই রকমই আছে আমি। কিন্তু সামনে যে বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি জানতাম না। ভাবলাম মেঘলাকে একটা কল দিই, কিন্তু ওর ফোন বারবার ওয়েটিং বলছে। কি ব্যাপার, মেঘলা তো এতক্ষণ কারোর সাথে কথা বলে না। বলতে গেলে সারাক্ষণই ট্রাই করেই গেছি। আমার মাথায় কিছুই ঢুকলো না। হয়তো ওর ফোন দিয়ে ওর আপু কথা বলছে, কালকেই তো কথা হবে কলেজে, এখন ঘুমিয়ে পড়লাম। আর এদিকে মেঘলা তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। বেশ অনেকদিন অপেক্ষা করিয়েছে মেঘলা ওকে, তাই আবার আজকে সম্পর্কটা নতুন করে নিল। মেঘলার এটা আর নতুন কি, এই অভির সাথে রিলেশনে সবচেয়ে প্রথমে হয়। অভিকে অনেক ভালোবাসে মেঘলা, কিন্তু অনেক বাজির ইগোতে পড়ে অভিকে বলেই মেঘলা আরো 6টা রিলেশন করে। আমার সাথেও এটাই করেছে মেঘলা। পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম। কাল রাতে মেঘলার সাথে কথা না হতে অনেকটা খারাপই লাগছে, তবে আজকে কলেজে তো হবে। মেঘলাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। ধুর, মেয়েটার যে কি হয়েছে কিছু বুঝতে পারছি না। সারা রাত ওয়েটিং ছিল, এখন ফোন বন্ধ। আমি কলেজে এসে মেঘলাকে খুঁজলাম অনেকক্ষণ, কিন্তু আজকে আসেনি কলেজে। মন খারাপ করে বসেছিলাম বিজ্ঞান শাখার সামনের গাছের নিচে। এর মাঝে দেখলাম মেঘলা আমাদের সেকেন্ড ইয়ারের অভি ভাইয়ের সে বাইকে ওনাকে জড়িয়ে ধরে কলেজে প্রবেশ করলো। ওর কোনো ভাই নয়, তাহলে এভাবে জড়িয়ে ধরে কেন কলেজে আসবে মেঘলা? মনের মধ্যে কেমন যেন একটা বেদনার ঝড় উঠলো, কিন্তু কিছুই করতে পারলাম না। মেঘলা আমার সম্বন্ধে অভি ভাইয়ের হাত ধরেই চলে গেল হাসতে হাসতে। মানে আমাকে সে চিনে না এমন একটা ভাব নিয়ে গেল। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম যেখানে দাঁড়িয়ে আছি। দেখলাম দিয়ে আমার পাশ দিয়ে আসছিল। হ্যাঁ, আমার কাছে আসলো। কি, তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিনলই না তাই না? আমি চুপ করে আছি। ওই অভিভাইকে জানো? কে? মেঘলার প্রথম ভালোবাসা। ওদের মাঝে একটু ঝগড়া হয়েছিল, আর সেটার জন্যই অভিভাইকে রাগানোর জন্য মেঘলা তোমাকে মিথ্যে ভালোবাসার নাটক করেছিল। এটা হতে পারে না, মেঘলা আমাকে অনেক ভালোবাসে। এটা ওর আগের মিথ্যে বয়ফ্রেন্ডরাও বলেছে। কিন্তু কি হয়েছে, মেঘলা আবার অভিভাইয়ের সাথে রিলেশন ঠিক হয়ে গেছে, আর তোমাদের মতো মজনুরা ছেঁকা খাইছে। তুমি মজা করছো। আমি জানি মেঘলা আমাকে একটু রাগানোর জন্য একটু নাটক করছে। এত বিশ্বাস যখন, তাহলে শুনে দেখো তোমার মেঘলার কাছ থেকে। দিয়া চলে গেল। আমার মাথা যেন ঘুরছে, বড় সড়ো একটা আঘাত লাগলো মনে। তবুও কেন যেন মন বলছে মেঘলা আমার সাথে মজা করছে, আমাকে একটু রাগাবে বলে। তাই আমিও মেঘলার কাছে চলে গেলাম। দেখি মেঘলা আর অভি ভাই পুকুর পাড়ে বসে গল্প করছিল। আমি কাছে গিয়ে মেঘলাকে ডাক দিলাম। কি হয়েছে তাড়াতাড়ি বল। তুই করে বলতেছো কেন? আমি যাই করে বলি তোর কি রে? এমন করছো কেন কালকে রাত থেকে? আর ওই ছেলে কি হয় তোমার? এভাবে ওনার সাথে আসলে কেন? ও, ওই ছেলে হলো আমার বয়ফ্রেন্ড। শুধু বয়ফ্রেন্ড না, আমার জানো। তাহলে আমি কে ছিলাম? তুই ভাবলি কি করে তোর সাথে আমার মতো রিলেশনে যাব? বল, তোর ভাগ্য আছে যে আমার বন্ধু তোর সাথে প্রেম করার জন্য বাজি ধরেছিল। তাই তো আমার মতো মেয়ে কখনো সামনে থেকে দেখতে পারছস। না হলে কোনো সুন্দরী মেয়ের বাড়ির চাকর হওয়ার যোগ্যও তো তুই না। দেখো, মজা করবে না, আমার কিন্তু এসব ভালো লাগে না। আরে আবুল রে, সবাই তোরে বলদ কি সাধে বলে? তুই বুঝতেছিস না, তোর সাথে যা ছিল নাটক ছিল। ওকে, আবার যদি কখনো আমার সামনে আসোস তাহলে তোর কপালে কষ্ট আছে। তুমি এমন করতে পারলে? আমি নীরবে দাঁড়িয়েছিলাম সেখানে, আর মেঘলা আর রবি সেখান থেকে চলে গেল।
আমার চোখ বেয়ে পানি পড়ছে। ডান গালে 2টা থাপ্পড় মেরে চলে গেল মেঘলা। ডান হাত সেখানে দিয়ে অজস্রতে কেটে যাচ্ছি, কেউ দেখার মতো নেই। মেঘলা কিভাবে করলো এটা? অপরদিকে মেঘলার অভি বলছে, আগের গুলোতে তো ঠিকই ছিল, কিন্তু তুমি এবার কিন্তু কাজটা ঠিক করনি। কেন, কি করলাম? সববার বাজি ধরে আমাকে বলে রাজি হও, আর এবার ওকে ছেঁকা দেওয়ার বাজি ধরে আমাকে না জেনে ওকে পটিয়ে ফেলছো। তোমাকে বললেই তো তুমি রাজি হয়ে যেতে, তাই আর বলিনি। কখনোই না, তুমি নিজেই জানতে সিজন একটু অ্যাবনর্মাল। শুধু তুমি না, কলেজের সবাই জানে সেটা। আর এমন কাউকে মানসিক দিক থেকে যদি টর্চার করো, তাহলে ফলাফল খারাপ হতে পারে। ওর কিছু হলে সেটা তুমিও ফাঁসবে, সাথে আমিও। তুমি ভয় পেও না তো, আমি সেটা জেনেই ওকে কম করে বললাম সব। 2টা থাপ্পড়েই ওকে বুঝিয়ে দিয়েছি, না হলে আরো কত খারাপ কিছু বলতাম। আর কিছু হলেও আমাদের কি, ও দোষ ছিল, ও মায়াই পড়েছে, আমার কি তাতে কিছু করার আছে? কিন্তু এরপর থেকে তুমি আর এসব বাজি টাজি ধরবে না। ঠিক আছে বাবুটা আমার। এদিকে আমি দাঁড়িয়ে কাঁদছিলাম। কি করলো মেঘলা আমার সাথে? ওকে ভালোবাসাটা এমন ভুল ছিল? এত ভালোবাসা, এত স্বপ্ন, সব তাহলে মিথ্যা ছিল? আমি নড়ার মতো কোনো শক্তিই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল দেহ থেকে জানটাই বের হয়ে যাবে, এতটা কষ্ট লাগছিল। কান্নাগুলোও শেষ হয়ে গেল, চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। কিন্তু আমার কষ্ট যাচ্ছে না যে। সন্ধ্যার পরে কলেজ থেকে বাসায় ফিরলাম। এতক্ষণ ওখানেই বসেছিলাম, ভেবেছিলাম মেঘলা এসে সরি বলবে আর আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু আমার নিজের মাথায় সমস্যা আছে, না হলে যে আমাকে ধোঁকা দিল আমি তার অপেক্ষাতে সারাদিন খেতে পার করে দিলাম। এমন কেন আমি? বাসায় কলিং বেল চাপতে দরজা খুলে দিল আমার বোন রিশা। এতক্ষণ একাই ছিল বাসায়, আমি তো এতক্ষণ বাসার বাইরে থাকি না। কিরে, এতক্ষণ কোথায় ছিলি তুই? আজকে বাবা আসুক, বলবো বাসায় দেরি করে আসে তার ছেলে। আমি চুপ করে আছি। কি হলো, কথা বলতেছিস না কেন? আমি কোনো কথা না বলে আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। রিশা পেছনে আসছিল, আমার দরজা বন্ধ করার পর আর ডাক দিল না। আমি আমার ড্রয়ার থেকে 2টা ঘুমের ট্যাবলেট বের করলাম, তারপর সেই 2টা খেয়ে ফেললাম। অবশ্য ঘুমের ওষুধ রোজই আমাকে খেতে হয়, আজকে একটা বেশি খেয়ে নিলাম, যা শান্তির ঘুম দেবে। এত কষ্ট আমার ভালো লাগে না। যেখানে কষ্ট নেই আমি সে রাজ্যে হারিয়ে যেতে চাই। ঘুমিয়ে পড়লাম। রাতে অবশ্য বাবা আর আম্মা রিশা অনেকবার ডেকেছিল আমার, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আমি শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। এরপর থেকে আমার নীরবতা আরো বেড়ে গেল। আগে কম কথা বলতাম, এখন তো কথাই বলি না। আগে সঙ্গী ছিল আমার গিটার, কিন্তু এখন গিটারের সঙ্গে সঙ্গী হয়েছে নেশা। অনেক ধরনের নেশাতে মগ্ন হয়ে গেছে আমি, যেটা বাসা সবাই জেনেও গেছে। বাবা আর আম্মা এক রাতে কথা বলছে। আমাদের সময় না দেওয়ার জন্যই সৃজনের এমন অবস্থা এখন। হ্যাঁ, ছেলেটা আমার নিজেকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। তুমি ওকে একটু বোঝাও না। ওর মনে যে বিশাল কষ্ট, আমরা ওকে সময় দিতে পারিনি, নিজেই সব কষ্ট পুষিয়ে নিয়েছে। ওকে এখন আমরা বোঝাতে গেলে তো বুঝবে না। তাহলে নিজের সামনে ছেলেকে শেষ হতে দেখবো নাকি? দেখেছো, আগের থেকে অনেক পাল্টে গেছে। এখন আর আগের মতো ভয় পায় না। হ্যাঁ, আমি চেক আপ করেছিলাম, আগের ড্যামেজ টিস্যুগুলো সব ঠিক হয়ে গেছে। সামনে তো ওর পরীক্ষাটা দেখ, ভালো ঘরের একটা মেয়ের সাথে ওর বিয়ে দিব। এবার আমার কথায় ফিরে আসি। দিন যাচ্ছিল, আমি আমার মতো একটা বন্ধু পেয়েছিলাম। ওর জন্য আমি সব কষ্টকে ভুলতে শিখেছি, কিন্তু এখনো এই মেয়ে নামের পাষাণগুলোকে ভুলিনি। এখন কোনো মেয়েকে আমি দেখতে পারি না, রাগে গা জ্বলে যায়। নিজের বোনকে আমি দেখতে পারি না। আগের থেকে বলতে গেলে আমি এখন স্বাভাবিক, কিন্তু নেশা করাটা বেশি হয়ে গেছে। এই জিনিসটাই তো আমাকে ঠিক করেছে। আমি ভালো আছি তো এই জিনিসের জন্যই। সামনে পরীক্ষা, কিন্তু সেদিকে আমার কোনো হুঁশই নেই। আমি সারাদিন আমার বন্ধু রানার সাথেই মগ্ন থাকি শোক টান দেওয়ার অপেক্ষায়। বাসা থেকে এখন আর একটা টাকাও দেয় না। টাকার ব্যবস্থা অনেক সময় আম্মুর ব্যাগ থেকে আর রিশার জমানো টাকা থেকে আসে। এতে করে রিশা আর এখন কিছু বলে না, কারণ সেও কাঁদে আমার জন্য। ভুল তো ওরও ছিল, নিজের আপন ভাইকে সে পর করে দিয়েছিল। এখন যে তার ভাই আর তার নেই, এখন সে অন্য জগতের মানুষ। আমার তো সামনে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু কলেজে এভাবে আর থাকতে ইচ্ছা করছে না। যেখানে গিয়ে দেখি শুধু মেয়ে আর মেয়ে। এই মেয়েদের দেখলে আমার রাগ কন্ট্রোলে থাকে না। কিভাবে যে নিজের রাগ কন্ট্রোলে রাখি সেটা নিজেও জানি না। দেখতে দেখতে আমার ইন্টার পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা মোটামুটি দিয়েছি যাকে বলে। পড়াশোনা তো আমার নষ্ট হয়ে গেছে, নতুন করে বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। আমি আমার জীবন নিয়েই সুখী। বেশ কিছুদিন আমাকে বাসার বাইরে যেতে দিচ্ছে না। বাসায় যা ছিল সব শেষ। মাথার মধ্যে কেমন যেন করছিল, নেশার কিছু না পেয়ে মনটা ছটফট করছিল। আমি যে আসক্ত হয়ে গেছি নেশার মধ্যে, এখন যে নেশা করতে না পারলে মারাই যাবো আমি।
তাই রানাকে ফোন দিলাম। দোস্ত কোথায় তুই? আমি যে আর পারছি না, তোর দেওয়া ট্যাবলেটগুলো যে কালকেই শেষ। পুরো 1 মাসের ছিল, আর তুই এত তাড়াতাড়ি শেষ করে দিছস। দোস্ত কিছু করার নেই, যেভাবে আমাকে আটকে রাখছে নেশার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম তাই। শালা মরে যাবি তো, একটু কন্ট্রোল কর। দেখ আমি এমনিতে এখন মরে যাচ্ছি, আমি কিছু জানি না, কিন্তু তুই আমাকে তাড়াতাড়ি কিছু দিয়ে যা। তোর বাসায় তো আমাকে ঢুকতেই দিবে না। আমি 2-1 দিন স্বাভাবিক হওয়ার নাটক করছি, তাই আমাকে একা রেখে বাসার সবাই একটা বিবাহের অনুষ্ঠানে গেছে। ও তাইলে দাঁড়া, আমি আসতেছি। একটু পরে রানা আসলো আমার বাসায়। কি এনেছিস? এবারেরটা তোর জন্য নতুন, আমি পরশুদিন ট্রাই করেছিলাম। মামা, আমার এখনো নেশা কাটে নাই, এমন পাওয়ার এটা। নাম কি এটা? দেখছি তো পাউডারের মতো লাগছে। এটা কোকেন, অনেক চমৎকার একটা জিনিস, কিন্তু একবার যদি এটা নেশা লেগে যায় তাহলে মানুষ শেষ। দে দোস্ত তুই, আমার দম বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে, একটু কম নিস, বেশি নিলে কিন্তু ক্ষতি হবে। নিব। আচ্ছা থাক, তুই তোর বাপে দেখলে তো আবার আমার নামে কেস করে দিবে। সাবধানে যাস। আমি ওখানে বসে তাড়াহুড়ো করে ট্রাই করলাম। হ্যাঁ, রানা যা বললো আগেরগুলোর থেকে এটা অনেক আলাদা। প্রতিটা মুহূর্ত যেন আমার কাছে স্বর্গ মনে হচ্ছিল। আমি আর আমার রাজ্যে ছিলাম না, মনে হচ্ছিল আমি আকাশ দিয়ে উঠছিলাম। এত শান্তি যে পাবো সেটা কখনো ভাবিনি। পুরোপুরি মাতাল হওয়ার আগে এইসব জিনিস সরিয়ে ফেলতে হবে, না হলে আব্বু আসলে সমস্যা হতে পারে। তাই আমার রুমের ড্রয়ারে সব রেখে দিলাম, আর রোলিং চেয়ারে বসে আমি রঙিন দুনিয়ার মজা নিচ্ছিলাম। আর অন্যদিকে নীল এসেছে আমাদের বাসার নিচে। আজকে রিশাকে আসতে বলেছিল। রিশার আজকে বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, সামনে পরীক্ষা ওদের এসএসসি, তাই ও আর নীলা একটু পড়বে বলে এসেছিল। নীলা একটু গরিব ঘরের মেয়ে, কিন্তু অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। ওর পড়ালেখার খরচ চালাতে ওর বাবা মার অনেক সমস্যা হয়, তাও মেয়ের পড়ালেখা ভালো বলে কষ্ট হলেও পড়ে যাচ্ছে। আর রিশা নীলার অসহায়তা দেখে ওকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। সব দিক থেকে রিশা নীলাকে সাহায্য করে। অবশ্য এতে রিশার আগের বান্ধবীদের সাথে এখন কথা হয় না রিশার। তো নীলা এসে আমাদের দরজায় বেল বাজাচ্ছিল। ও ভাবছে আজকে রিশার সাথে রসায়ন বইটা শেষ করবে। পরীক্ষা তো আর বেশি দিন বাকি নেই, কিন্তু এই রিশাটা দেরি করছে কেন আজকে? হঠাৎ এদিকে আমি নেশায় ভূত হয়ে বসেছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে অনেক বিরক্তি হলাম, কিন্তু ভাবলাম হয়তো আব্বু আর আম্মু এসেছে, তাই আমি উঠলাম দরজা খুলতে। না উঠলে তারা আবার বুঝে যাবে আমি নেশা করেছি, তাই বাধ্য হয়ে নিচে আসলাম। এতটা মাথা লইছি যে ঠিকমতো হাঁটতে পারছি না, তাও ঠিকমতো হাঁটার চেষ্টা করছি। দরজা খুলে দেখলাম রিশার বান্ধবী নীলা এসেছে। আমাকে দেখে ওর হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। আমাকে দেখে অনেক ভয় পায় আগে থেকেই, আজ আমার দরজা খোলা দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে বলল, ভাইয়া রিশা আছে? রিশা তো দাওয়াতে গেছে, মনে হয় আসবে একটু পরেই। তুমি ভেতরে গিয়ে বসতে পারো। না ভাইয়া, ও যেহেতু নেই তাই আর বসবো না, আমি আসি ভাইয়া। এখনই চলে আসবে, অনেক আগে গিয়েছে, আসার সময় হয়ে গেছে, বসলে বসতে পারো। আমার কথা শুনে মনে হয় সে এখন ভয় পেয়ে গেছে কিছুটা। শুধু ঠিক আছে বলে রিশা রুমে চলে গেছে। আমার তো ভালো লাগে না মেয়েদের, তাই ভাবলাম দূরেই থাকি। আমি চলে আসলাম ফ্রিজের কাছে ঠান্ডা কিছু খেতে। আর এদিকে নীলা রিশার রুমে চলে আসলো। খুব ভয় পেয়েছে আমাকে দেখে। ও ভাবছে এখানে তো আমার কোনো ভুলই নেই, যখন পরিবারের সময় দরকার ছিল তখন কেউ সময় দেয়নি, কিন্তু অনেক ভালো মনের মানুষ তিনি, এটা বলতে হবে। নীলা চুপচাপ উপর হয়ে শুয়েই পড়ছিল। অনেক কিছু বোঝার আছে রিশার থেকে আজকে, নিজের তো আর প্রাইভেট স্যার নেই। এদিকে আমি ফ্রিজে ঠান্ডা কিছু পানি খেয়ে নিলাম। নেশাটা পুরো লেগে গেছে। রিশার বান্ধবী যখন এসেছে তাহলে এই দরজাটা খুলবে, আমি এখন ঘুমাবো। আর এভাবে খুললে কখন কি হয় নিজেও জানবো না। যাচ্ছিলাম রিশার রুমের পাশ দিয়ে আমার রুমে, দেখলাম রিশার বিছানাতে শুয়ে শুয়ে পড়ছিল নীলা। জানি না, তবে ওকে দেখার পর আমার রাগ আগে উঠলো না, তবে শান্ত মনে পা ঝুলে ওর পড়া দেখতে রাগ কেন যেন আবার কমাতে পারলাম না। ভাবলাম গিয়ে একটা থাপ্পড় মারি। পা বাড়াতে যাবো তখনই আমার চোখ পড়ে গেল নীলার বুকের উপরে। নেশার করে যে নিজের মধ্যে একটা লুকোনো বাঘ বিড়াল হয়েছিল, সেটা আজকে আবার বাঘ হয়ে যাচ্ছিল। মন শুধু আক্রমণ করতে বলছে। আমি আর পারলাম না। বাসায় কেউ নেই, কারো চিৎকার কেউ শুনবে না। আমি আস্তে আস্তে এগোতে লাগলাম, রিশার রুমের মধ্যে ঢুকেও গেলাম। এতক্ষণ নীলার বুকের ওনা ঠিক ছিল না। ওর বুকে আমাকে ভেতরে ঢুকতে দেখেই নিজের ওনা ঠিক করে ঠিক মতো বসে পড়ল। ভাইয়া আপনার কি কিছু দরকার? আমি কথা না বলে নীলার দিকে লাল হাস্যকে তাকিয়েছিলাম। ভাই আপনার শরীর কি ঠিক আছে? আমি কথা না বলেই নীলার একটা হাত ধপ করে ধরে বসলাম। ভাইয়া কি করছেন এগুলো? আপনি সরেন, আমাকে বাসায় যেতে হবে, আপনার শরীর ভালো নেই। কোথাও যেতে দিচ্ছি না আজকে, থাকবে আমার সাথে তুই। আমার নিয়ত নীলা বুঝে ফেলেছে। খুব ভয় পেয়ে গেছে। ও কি করবে বুঝতে পারছে না। আমি জোর করেই ওর ওড়নাটা আস্তে করে টান দিলাম। আমাকে ধাক্কা মেরে নীলা রুম থেকে বাইরে চলে আসলো। হয়তো বাসায় যাবে। না,
আজকে তো আমি ছাড়বই না। মেঘলা আমার সাথে যা করেছে আমি আজকে তার বদলা নিয়েই ছাড়বো। মেয়েদের দেখাবো ছেলেদের মন ভাঙলে কতটা কষ্ট পায় তারা। আমি নীলার পিছু নিতে লাগলাম। ভয় নীলা কোথায় যাবে নিজেও জানে না। শেষমেশ গেল আমার রুমে আমার থেকে বাঁচার জন্য। ভয় পেয়ে মানুষ যা করে, বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। নীলার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। নীলা কি করবে বুঝতে না পেরে কেঁদে দিল। হয়তো ভেবে নিয়েছে আজকে এই পাগলের থেকে আর কোনোভাবে রেহাইও পাবে না। আমি আস্তে আস্তে ওর দিকে আগাচ্ছিলাম আর নীলা কাঁদতে কাঁদতে পিছনে যাচ্ছিল। দেখেন ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না প্লিজ। আমি কাউকে আমার এই মুখ দেখাতে পারবো না। আমি ওর কথা না শুনে এগোচ্ছিলাম ওর দিকে। ওকে দেয়ালে ঠেকে দিলাম আর ওর কাছে আসলাম। ওর হাত শক্ত করে ধরলাম। আমার বাবা মা অনেক গরিব, তারা খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছে। তাদের অনেক স্বপ্ন আমাকে বড় কোনো চাকরি করতে দেখবেন। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি আমি। আমি আর কিছুই বললাম না। যা হওয়ার তা তো হয়ে গেল। নীলার কান্নাগুলো আটকে গেছে। ও এখন আত্মহত্যা করতে মন চাইছে। মন চাচ্ছে এই রুমের মধ্যে নিজের জীবনটা দিয়ে দিতে। গরিব বলে আজ এই পাষাণ মনের পাগলটা ও শরীর এভাবে খেলো। নিজের বাবার টাকা থাকলে কি আর কোনোদিন এমন শরীর ভোগের পণ্য হতে হতো? না, হতো না। নিজের জীবন দিতে মন চাইলেও বাবার মার কথা চিন্তা করে নীলা সিদ্ধান্ত বাদ দিল। তার বাবা মা তার জন্য কত কষ্ট করেছে, তাদেরকে তো কষ্ট দিতে পারবে না। বাস্তবে নীলাকে ওর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু এই সমাজ কি তার মতো দোষীতাকে মেনে নেবে? কখনো কি নীলা তার দর্শকের বিচার পাবে? পাবে না, কারণ সে তো পাগল। লোকজন সকল দোষ তো নীলার উপরেই দেবে। নীলা চুপ করেই শুয়েছিল আমি আমার মতোই আমার বিছানায়। ও কোনো কথাই বলছে না। ওর চোখ দিয়ে শুধু পরপর পানি ঝরে পড়ছে। আমার এই পশুরত্বর ব্যথাটা একটু কমলেই নীলা তার জামা কাপড় ঠিক করে পরে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। নিজের বই খাতা সব নিয়ে সেখান থেকে নিজের বাসার দিকে যাচ্ছিল। আর আমি নেশার ঘরে ঘুমোচ্ছিলাম। নীলার বাসায় চলে গেল। নিজের ওড়না দিয়ে মুখ নাক ভালো করে মুছে নিল। তারপর বাসায় ঢুকলো। ভাগ্য ভালো ছিল বাসায় কেউ ছিল না। নীলার মা মনে হয় বাজারে গিয়েছে। বাসাটা একদম ভাড়ার বাড়ি। নীলার কাছে চাবি ছিল, তাই ভেতরে ঢুকে প্রথমে গোসলখানায় চলে গেল। নিজের জামা কাপড় ধুয়ে নিল। তারপর গোসল করতে বসলো। কান্না করতে চেয়েও করতে পারছে না। ওর একটা চোখের পানিরও দাম দেয়নি ওই পশুটা। শুধু নিজের যৌন ক্ষুধার কথাই ভেবে গেছে। নীলা ভাবছে ও আর এই মুখ দেখাবে কিভাবে তার বাবা মাকে? তারা কি তার পাশে থাকবে সব শুনলে? নীলা কখনো কোনো কথা গোপন রাখিনি ওর মার থেকে। কিন্তু আজকে যেটা হলো সেটা কি ওর মাকে বলবে? কি করে বলবে যে ওকে দর্শন করেছে রিশার ভাই? ওটা বললে যে নীলার মারও ভেঙে পড়বে। তাই সে ভেবে নিল যা হবার তাই হবে। কিন্তু মা আর ওর বাবাকে এসব জানতে দিয়ে ও কষ্ট দিবে না। আর এদিকে আমার নেশা কাটলো 2 দিন পর। জিনিসটা আসলে খুব ভালো ছিল। আমার চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠলাম। খুব হালকা লাগছিল আমার, অনেক ভালো লাগছিল। বিছানায় কিছু কাচের ভাঙ্গা চুরি দেখতে পেলাম। সেটা দেখে আমার 2 দিন আগের কথা মনে পড়লো। আমি এত খারাপ কিভাবে হতে পারলাম? নিশার মধ্যে একটা মেয়ে চরিত্রে কলঙ্ক দিতে এটা আমি কি করলাম? বাসায় কেউ হয়তো জানে না ব্যাপারটা, কিন্তু মেয়েটা চরিত্রে দাগ দিয়ে দিলাম আমি। মেয়েটা এবার কি ভাবছে আমাকে? হয়তো গরিব বলে কিছু করতে পারবে না, জানে। সামনের পরীক্ষা, আর আমি কি করলাম ওর সাথে? একটা মেয়ের জন্য আমি আরেকটা নিরীহ মেয়ের জীবনটা এভাবে নষ্ট করতে পারে? আমার কি অধিকার আছে নষ্ট করার? না, অধিকার আমার নেই। জীবনটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমি নতুন করে সাজাতে পারবো না কেন? যার জীবনটা নষ্ট করলাম তাকে নিয়ে আমার নতুন জীবনটা আমি শুরু করব। অন্যদিকে নীলা শুয়ে আছে বিছানায়। কিছুই ভালো লাগছে না তার, শুধু মন খুলে কাঁদতে যাচ্ছে। তার সব স্বপ্ন, সব ভালোবাসা তো সে রেখেছিল তার স্বামীর জন্য, কিন্তু সে আজ একজন দোষিতা। এই মুখ মানুষকে কিভাবে দেখাবে সে? শুয়ে সে ভাবছে আর চোখের পানি ফেলছে। ওর মাও ভাবছে মেয়ের সামনে পরীক্ষা, হয়তো চাপের মধ্যে এমন করছে। কিন্তু নীলা তো তার মা বাবাকে আসল কাহিনীটা বলেনি। সে চায় না তার মা বাবা কোনো রকম কষ্ট পাক। সে চায় না তার বাবা মা সম্মানটা নষ্ট। গরিব হলেও নীলার বাবা লুৎফর রহমানের সম্মানের অভাব নেই। সবাই তাকে সম্মান করে, অনেক মিশুক সবার সাথে তিনি। নীলার তার বাবার সম্মানের কথা চিন্তা করে তার সাথে যে দর্শন হয়েছে সেটা আর কাউকে বলল না। সে জানে সমাজে দর্শিতার কোনো সম্মান নেই। একজন পতিতা সহজভাবে থাকতে পারবে, কিন্তু একজন দর্শিতা কখনো সমাজে বেঁচে থাকতে পারবে না। এসব ভাবছে আর তার চোখের পানি ফেলছে। পড়ালেখার উপরে কোনো নজরই নেই তার, কিন্তু তাকে তো তার বাবা মার জন্য হলেও পড়তে হবে। এত কষ্ট তারা করেছে, তার ফল তো দিতেই হবে। সারাদিন পড়ালেখা নিয়েই কেটে গেলেও রাত কাটে বেদনায়। যখনই তার সেই পাষাণ দৃশ্যের কথা মনে পড়ে তো ভয় কেঁদে দেয়। অনেকটা কষ্ট পেয়েছে সে। এখন সে রিশাদের বাসায়ও যায় না, যদি আবার ও রিশার ভাইয়ের হাতে পড়ে যায় সেই ভয়ে। কিন্তু রিশা মাঝে মাঝে এখন নীলার বাসায় আসে। অনেক গল্প হলেও
বেস্ট ফ্রেন্ডের ভাই যে দর্শন করেছে সেটা মুখ ফুটে বলতে পারে না নীলা। কোন মুখেই বা বলবে? তোর কি হয়েছে রে? কি হবে আমার? আন্টি বললো তুই নাকি একা একা রান্না করস, আবার তোকে আগের মতো দেখছে না, সবসময় আনমনা হয়ে থাকস। কিছুই হয়নি আমার। দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর একটা মেয়ে হিসেবে আমি বুঝি তোর কষ্ট কি। কোনো ছেলে কি কষ্ট দিয়েছে? আরে না। দেখ, আমাকে না বলে তোর সাথে আর আমি কথাই বলবো না। কি বলবো বল? কাঁদিস না, কি হয়েছে আমাকে একটু বল। কি করে বলবো বল? তুই বল তো, তোর মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। কি করে বলি বল? কি করে বলবো যে আমার ধর্ষণ হয়েছে? কি এত বড় কথা তুই আমাকে জানিনি একবারও? কিভাবে হলো রে? আর কোন কুত্তার বাচ্চা এই কাজটা করছে? থাক, এসব বাদ দে। কিন্তু ওইসব জানোয়ারকে ছেড়ে দেওয়া যাবে না। তুই শুধু নাম বল, বাবাকে দিয়ে আমি ওর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তুই তুই আর কি শাস্তি দেওয়াবি? উল্টো আমাকেই দোষ দিবি হয়তো। তুই এই জানোয়ারটার নাম বল আগে। তোর ভাই। সেদিন তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু তোরা বিয়ের দাওয়াতে গিয়েছিলি। তোর ভাই বলল বাসায় বসতে। আমি ভয়ে চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু তখন সে আমাকে আবারও বসতে বলল। আমি তোর রুমে গিয়ে বসলাম, কিন্তু একটু পরে তোর ভাই এসে আমার উপরে চাপিয়ে পড়লো, আমাকে ধর্ষণ করলো। নীলার মাথা রিশা ওর কাঁধে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল। নীলা আস্তে আস্তে বলল, আর অজরে কেঁদে যাচ্ছে। কান্না বাদ মানছে না, যত ভাবছে সেই কথা আরো কান্না পাচ্ছে। রিশার বিশ্বাস করতে পারছে না। ও কি শুনলো? ওর ভাই এতটা করতে পারলো? কিভাবে পারলো ও একটা মেয়ের জীবনে এভাবে খেলতে? একটা মেয়ের সতীত্ব তার কাছে যে কতটা মূল্যবান সেটা কি জানে না ও? রিশার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। নিজের ভাইয়ের শাস্তি কিভাবে দেবে ও? কোনো কথাই বলতে পারছে না রিশা। অনেকক্ষণ চুপ করে রইল রিশা। দুজনে কেঁদে যাচ্ছে। তারপর নীলা নীরবতা ভাঙলো। জানি কোনো বিচার আমি পাবো না। তোরা বড় লোক মানুষ, তোদের উপরে কেস করলে পরে দুর্নাম আমারই হবে। তোরা বড় লোক বলে যাই ইচ্ছা করতে পারোস। আমরা গরিব বলে আজ আমরা আমাদের সতীত্বই রক্ষা করতে পারি না। তুই তো জানোসই আমার ভাইটার অবস্থা, নেশায় ছিল। তাছাড়া কতটা ভালো ছিলে তা তো তুই জানোসই। ভালো না খারাপ সেটা কে পরীক্ষা করবে? সমাজে সে একজন ধর্ষক আর আমি ধর্ষিতা, দুজনেই সমাজে সমালোচনার বিষয়। এইসব কথা কি অন্য কাকে বলেছিস? তোকে ধর্ষকের বোন হিসেবে নালিশ করছি না আমি, আমার একমাত্র বান্ধবী তুই, তাই তোকে বললাম। দেখ নীলা, তোকে কখনো আমি আমার বান্ধবী ভাবি না, সব সময় তোকে আমার বোন ভাবি। একটা আবদার করবো তোর কাছে। তোর ভাইকে মাফ করে দেওয়া বাদে সব আবদার করতে পারোস। আমি মরে গেলেও তোর ভাইকে মাফ করতে পারবো না। দেখ, আমার ভাইয়ের অবস্থা তো খারাপ, তুই জানোস। ও মরে যাচ্ছে নেশা করতে করতে। ওর মনে কোনো ভালোবাসাই নেই, আমাদের কারো কথা শুনেই না। তাহলে তুই আমাকে কি বলতেছিস? আমার ভাইটাকে বিয়ে কর তুই। কি? কখনোই না। আমি একটা ধর্ষককে কখনো বিয়ে করতে পারবো না। দেখ, এটা আমি আমার ভাইয়ের জন্য বলছি না, তোর জন্যই বলছি। ওকে নেশা থেকে ছাড়িয়ে তুই তোর বদলা নিবি। তোকে কষ্ট দেওয়ার প্রতিটা শো তোর থেকে নিবি। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। এতে আমার ভাইটাও ঠিক হয়ে যাবে, আর তোর ধর্ষণের কথাও কেউ জানতে পারবে না। কিন্তু আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম এটাই তুই করবি। আর কোনো চিন্তা করবি না, আন্টি আঙ্কেলকে আমি রাজি করব। তোর ভাইকে দেখে তো আমার ভয় করে অনেক। এরপর যদি আরো উল্টাপাল্টা কিছু করে আমার সাথে? করবে না, তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দিব, সেগুলো ফলো করবি, তাতেই হয়ে যাবে। আমি কিন্তু ওকে কখনোই বর হিসেবে মানতে পারবো না। তোকে মানতে হবে না, শুধু আবার তোর উপরে প্রেমে ফেলবি, এতেইও ঠিক হয়ে যাবে। আমি ভেবে দেখবো। ভাবাভাবির সময় নেই, আমি আব্বুকে এখনই ফোন দিচ্ছি, আব্বু এখনই আসবে। এখনই কেন? রিশা ফোন দিল আব্বুকে আর আসতে বলল নীলাদের বাসায়। নীলা অবশ্য কোনো মতে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু রিশার বুদ্ধিটাও খারাপ না। যে কষ্ট দিয়েছে ওর ভাই সেটা তো ওকে ফিরে দিতে পারবে না যদি বউ হিসেবে ও বাসায় যায়। বাবা গেলেন নীলাদের বাসায়, নীলার বাবাকে ফোন দিয়ে বাসায় আনলেন, তারপর বিয়ের সব কথাবার্তা পাকা করে ফেললেন। আর এদিকে আমি চিন্তা করলাম আমি নীলাকে বিয়ে করব, যেহেতু আমার দ্বারা সে দোষিত হয়েছে। আমি ওকে বিয়ে করব, বিয়ে করে ওকে ওর কষ্ট দুঃখের জীবনটাই আমি সুখ এনে দেব। ওকে নিয়ে আমি আবার নতুন করে বাঁচবো। ওর কথা যতই ভাবছি ততই ভালো লাগছে। ওকে নিয়ে এত ভাবতে ভাবতে মনে হয় ভালোবেসে ফেলেছে ওকে। রাতে রিশা আমার রুমে আসলো। ভাইয়া? হ্যাঁ বল। নেশা করেছিস আজকে? না রে, কোনো কিছু বলবি? বসি তোর পাশে একটু। রিশা আমার পাশে একটু বসলো। নীলার সাথে অমন করেছিস কেন? ওর শরীর নিয়ে খেলতে তোর একটুও লজ্জা করলো না? আজকে ওর সামনে আমি মুখ দেখাতেও কত লজ্জা পেয়েছিলাম জানোস? এসব কে বললো তোকে?
কে আর বলবে? তোর রুমে আমি নীলার হাতে চুরি ভাঙা দেখেছি সেদিন। তোর পিছনে প্লাক ছিল, তারপর নীলার পায়ে নুপুরও ওখানেই ছিল। আমি কি বুঝি না তুই নীলাকে একা পেয়ে কি করেছিস? দেখ, সেদিন রানা আমাকে কোকেন এনে দিয়েছিল, সেটার অভ্যাস ছিল না, সেটা নেশায় ছিলাম সেদিন। আর তখনই নীলা আসছিল। তারপরে যে কি হয়েছিল, কি করেছিলাম নিজেও জানি না। বিশ্বাস কর, আমি সব কিছু করতে চাইনি। করতে চাসনি, কিন্তু করে তো ফেলছস। আমার এখন ভাবতেও ঘৃণা লাগছে। আমি একজন ধর্ষকের বোন। তোর কি একটু মায়া লাগেনি রে? লেগেছিল, কিন্তু তখন কেন জানি মেঘলার কথা খুব মনে পড়ছিল, তার রাগে আর থাকতে পারিনি। বাবাকে বলবে সব কথা? দেখ বোন, এসব বলার দরকার নেই। তাহলে তুই যে মেয়েটার জীবন নষ্ট করে দিলি, ওকে বিয়ে করবে কোন ছেলে বলতো? আমি ওর জীবন নষ্ট করেছি, আমি ওকে বিয়ে করব। ওর জন্য আমি আমার সব নেশা ছেড়ে দেব, আমি আবার ভালো হয়ে যাব। সত্যি বলতেছিস তো? হ্যাঁ, ভুল যখন করেছি সেটা সঠিক করার সুযোগ মনে হয় একটাই, আমি ওকে বিয়ে করব। শুধু বিয়ে না, ওকে আবার ভালোবাসবো। ও নেশাগ্রস্ত, কাউকেই ভালোবাসে না। ভালোবাসা তো দূরে থাক, তোর সাথে বিয়েও করবে না। দেখ বোন, আমার তোর বেস্ট ফ্রেন্ড চাই না। আমি ওর সাথে যা করেছি এতে মনে হয় না ও আমাকে মাফ করবে। আমি একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারি না। আমি সব ধরনের নেশা বাদ দিয়ে দেবো, আমি নতুন করে বাঁচবো ওকে নিয়ে। সত্যি বলতেছস? হ্যাঁ। তাহলে ওকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু তোকে কথা দিতে হবে ওকে একটা কষ্টও দিতে পারবি না। হ্যাঁ, কথা দিলাম। ওর জীবনটা আমি মুহূর্তে সাদা কালো করে দিয়েছি, আমি আবার রঙিন করে দেব। তাহলে তোকে চিন্তা করতে হবে না, আমি বাবার আম্মুর সাথে কথা বলবো, ব্যবস্থা করতেছি। রিশা তো সব ব্যবস্থা করে ফেলেছে। যদি অন্য কোনো পরিস্থিতিতে ওর ভাই এমন করতো তাহলে ঘৃণায় কোনোদিন কথাই বলতো না, কিন্তু ওদের সবার অবহেলার কারণেই তো আজ আমি এমন। ওদের ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের সব চলে গেছে। রিশা একেবারে দুইটা জীবন নতুন করে সাজাতে চায়। এক হলো তার ভাইয়ের জীবন, যার জীবন তারাই নষ্ট করে ফেলেছে, আর দ্বিতীয়ত হলো তার বেস্ট বান্ধবীর, যার জীবনটা তার পাগল ভাই নষ্ট করে দিয়েছে। শুধু কিছু সময়ের মধ্যেই বানিয়ে দিয়েছে দর্শিতা। রিশাও কাউকে এই ঘটনা জানাতে দিতে চায়নি, কারণ এখন যেমন সে তার ভাইকে ভালোবাসে, তেমন তার বান্ধবীকেও কারো জীবনের জন্য অন্য কারো কটু কথা লাগতে দিবে না। ও চায় না কেউ ওর ভাইকে দর্শক বলুক, ও চায় না কেউ ওর বান্ধবীকে দর্শিতা বলুক। তাই ও অনেক রিকোয়েস্ট করে নীলার বাবাকে বিয়েতে রাজি করছিল। নীলার বয়স কম হতে কোনো মতে বিয়ের জন্য রাজি ছিল না। আর রাজি বা কিভাবে হবে, ছেলে তো ঠিক নেই, তার সাথে মেয়ে বিয়ে কে দেয়? রিশা নীলার বাবাকে অনেক বোঝানোর পর তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, তার মেয়ে যেন কোনোদিনও কষ্ট না পায়। সেই শর্তে আমার বাবাও আগামী শুক্রবার আমাদের বিয়ে ঠিক করে আসছেন। নীলার এখন মানসিক অবস্থা ভালো না, তাই রিশা ওকে আমাদের বাসায় এনে মানসিক সাপোর্ট দিবে, পড়ালেখায় আগ্রহী বানাবে। আমিও সেই রকম খুশি, কারণ যার জীবনটা আমি নষ্ট করলাম, যার সুখের সেই মায়াবী হাসি আমি কেড়ে নিয়েছি, আমি তাকে নতুন করেই সাজাবো। আমি নিজেই তার সাজে নতুন করে সাজবো। আমার এই বেদনা জীবনে আমি তার হাসিতে আলোকিত করব। আজ 4 দিন হয়ে গেল, যত ভাবছি নীলাকে নিয়ে তত আমি ওর প্রেমে পড়ে গেছি। মন থেকে অনেকটা ভালোবেসে ফেলেছি। একটা জিনিস বারবার ভাবলে ওর না ওই জিনিসের উপরই মোহ, একটা জিনিস বারবার ভাবলে কার না ওই জিনিসের উপর মোহ আসবে না। আমার আস্থাটা হয়েছে তেমন। এর মাঝে রিশা ওর সাথে যোগাযোগ করতে মানা করেছে, তাই আমি কোনো যোগাযোগ করিনি। নিজে যে একেবারে নেশাটা ছেড়ে দিয়েছি সেটাও না, ওকে নিয়ে সবসময় বিভোর থাকি। মাঝে মাঝে ওর সাথে করা করুণ দৃশ্যটা যখন মনে পড়ে তখন নিজেই ঠিক থাকতে পারি না। ও যদি একবার বলে আমাকে মাফ করে দিয়েছে, তাহলে এসব ছেড়ে দেব আমি। অন্যদিকে রিশা, বাবা আর আম্মু কথা বলছে। বাবা, নীলাকে তো বাসায় নিয়ে আসবো, কিন্তু ভাইয়ের অবস্থা তো ভালো না, এখনো নেশা থাকতে পারেনি। যদি নীলার সাথে খারাপ কিছু করে, সামনে ওর আর আমার পরীক্ষা। আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে, ওর লন্ডনে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যারা নেশাগ্রস্ত থাকে তাদের ট্রিটমেন্ট করে তাদেরকে পুরা সুস্থ করে দেওয়া হয়। তাহলে কি তুমি ওকে আমাদের থেকে দূরে পাঠাতে চাও? আমাদের সময় দেওয়ার না কারণেই ওর এমন অবস্থা, আর এখন যদি ওর পাশে না থাকি? তুমি চিন্তা করো না তো, শুধু 6 মাসের ব্যাপার। ও সুস্থ হলে এমনিতেই আমাদের কাছে ফিরে আসবে, তারপর আমরা পুরা সময় ওকেই দিব। কিন্তু কোনো কিন্তু নয়, ছেলেটার এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ওর হাত দেখেছো, কোথাও কি ফাঁকা আছে? সব জায়গায় কাটার দাগ। কবে ঘরে আমরা থাকবো না, নিজের শিরাটা কেটে ফেলবে, তখন তো পুরো হারিয়ে ফেলবো ওকে। তাহলে কবে পাঠাচ্ছ ভাইয়াকে? কালকে ওর বিয়েটা হোক, তারপর রাতেই ওকে পাঠিয়ে দিব। রিশা, তুই একটু ওকে বুঝিয়ে বল। মা, যা। ঠিক আছে বাবা। এত তাড়াতাড়ি কেন?
ভিসা পাসপোর্ট সব রেডি হয়ে গেছে। কালকেই পরশুদিন সকালে ওর ফ্লাইট, তাই কালকেই ওকে নিয়ে যাব। ওর সব রেডি করতে হবে তাহলে। কিছুই লাগবে না, আমার বন্ধুর সাথে কথা হয়েছে, ও ওখানেই সব ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ভাবতেও খারাপ লাগছে, আমাদের এমন একটা দিন দেখতে হবে। কিছুই করার নাই। এদিকে রিসা আমার কাছে আসলো। ভাইয়া, একটা কথা বলবো তোকে? হ্যাঁ বল। আমি সিগারেট ধরাচ্ছিলাম একটা, সেটা ফেলে দিয়ে দিলাম। সিগারেট খাচ্ছিলি তুই? আরে না, কোথায়। দেখ, আমি দেখছি তুই কথা দিয়েছিলি আমাকে তুই নেশা ছেড়ে দেবে। কি করব বল, নীলার সাথে যা করেছি সেটা মনে পড়তে কষ্ট লাগে, আর কষ্টটা ভোলাতেই তো। কষ্ট ভোলাতে হবে না তোর, তোকে একটা কাজ করতে হবে। কি বল। অনেক দিনই তো বের হস না, কালকে তোর বিয়ে নীলার সাথে। কি সত্যি? হ্যাঁ, তবে তোকে এক কাজ করতে হবে। কি কাজ বল। তোকে আমাদের এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হাওয়া বদল করে আসতে হবে। মানে বাবা তোকে লন্ডনে পাঠাবে কিছুদিন ঘুরে আসার জন্য। সেখানে মতিয়ার আঙ্কেলের কাছে তুই থাকবি। কিন্তু কেন? দেখ, নীলার মানসিক অবস্থা বেশি ভালো না। তুই যা করেছিস ও একেবারে ভেঙে গেছে। ওর সামনে পরীক্ষা, ওকে আমি এখানে নিয়ে এসে মানসিক সব ধরনের সাপোর্ট দেব, কিন্তু তোকে এখানে দেখলে ও আরো ভেঙে পড়বে। তাহলে আমাকে দূরে যেতে হবে? হ্যাঁ, কিছুদিনের জন্যই তো। আমাদের পরীক্ষার পরেই তো চলে আসবি। ততদিনে তোকে মাফ করে দেবে নীলা, আর তখন তুই শুধু ওকেই ভালোবাসবি। ওর জন্য আমি সব করতে পারবো। যদি বলে সারা জীবন অপেক্ষা করতে, তা আমি ওর জন্য অপেক্ষা করতে পারবো। এই তো আমার লক্ষ্মী ভাই। তাহলে আমার ব্যাগ গোছাতে সাহায্য কর। তোর কিছুই নিতে হবে না, সব মতিয়ার আঙ্কেল ব্যবস্থা করে দেবেন। ওকে, ঠিক আছে। রিসা নিচে গিয়ে বললো আমি রাজি আছি। আর আমি ভাবছি নীলা যদি এতে খুশি থাকে তাহলে আমিও খুশি। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, নীলা কি আমার মতো দর্শককে মেনে নেবে? আমাকে কি স্বামী হিসেবে মেনে নিবেও? যদি নাই বা মানে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন? নাকি শুধু রিসার জোড়াজোড়িতেও রাজি? জানি না, কিছু বলতে পারি না আমি। পরের দিন সাদাসিধে ভাবে আমাদের বিয়ে হলো। দেখতে পেলাম নীলার বাবা আর আমার মুখে হাসির কোনো চিহ্নই নেই। থাকবে বা কি করে? তারা দর্শকের সাথে তাদের মেয়ে বিয়ে দিয়েছে। সমাজে দর্শকদের মেনে নেয় কয়জন? এর মাঝে আমি নীলার কোনো দেখাই পেলাম না। ভাবলাম ওর সাথে একটু কথা বলবো, কিন্তু আমাদের বিয়েটা হয়ে গেল। রিসা আর আম্মু ওকে নিয়ে আমাদের বাসায় চলে গেল, আর বাবা আমাকে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। দেখলাম বাবার চোখে পানি, থাকবে না বা কেন? কিন্তু আমি কাছে না, আমি খুশি, কারণ নীলা এতে খুশি থাকবে। এখন থেকে নীলা সবই আমার। অনেক ভালো রেজাল্ট করুক নীলা, সেটা আমি চাই। আমাকে এয়ারপোর্টে নিয়ে আসলেন বাবা। রিসা বলল লন্ডনে পাঠিয়ে দেবে আমাকে, কিন্তু না, বাবা আমার হাতে ভিসা আর পাসপোর্ট দিল। দেখলাম চীনে পাঠাচ্ছে বাবা। চীনে গিয়ে কি করব আমি? সেখানকার ভাষা বোঝার তো অনেক কষ্টকর। বাবাকে কিছু জিজ্ঞাসা করার আগেই আমার ঘরে একটা ডাক্তারের মতো কে একজন ইঞ্জেকশন ঢুকিয়ে দিল। বাবাকে শেষবারের মতো দেখলাম, খুব কেঁদে যাচ্ছে আর বলছে ওকে কষ্ট না দিতে। আমি সেবারের মতো বেহুশ হয়ে গেলাম, কিছুই মনে পড়লো না পরে কি হলো। আর এদিকে নীলাকে নিয়ে রিসা আমার রুমে চলে গেল। নীলা রুমটা দেখে একবার তাকালো, তারপর কেঁদে দিল। কি হলো, কাঁদছিস কেন? কাঁদছি কারণ এই রুমেই আমার নামের সাথে একটা নাম জড়িত হয়েছে, সেটা হলো ধর্ষিতা। তুই এমন বলিস না তো, তুই আর ধর্ষিতা নেই, তুই এখন আমার ভাবি। আমি তোর ছোট বোন এখন থেকে। যে ঘরে নিজের সব হারালাম, সেই ঘরে আর যে আমার সব কেড়ে নিল, তার সাথে কিভাবে আমি সংসার করব? তোর এত ভাবতে হবে না, দেখবি সবই এক সময় স্বাভাবিক হয়ে যাবে। বাবা ভাইকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে, আমাদের পরীক্ষার আগেও আর আসবে না। তুই আগের কিছুই ভাববি না, যা হয়েছিল মনে কর একটা স্বপ্ন। আর তোকে আপাতত এখানে থাকতে হবে না, তুই আমার সাথে আমার রুমে থাকবি। তোর সমস্যা হবে না তো? উফ, আমার ভাবি তুই এখন, আর একদম কাঁদবি না, কিছুই হয় নাই তো। নীলা কাঁদা বন্ধ করে দিল। এর তো এত কষ্ট হচ্ছে না, ওর কষ্ট হচ্ছে রিফাত নামে সেই ছেলেটাকে এত বড় একটা ধোঁকা কিভাবে দিল। খুব ভালোবাসতো ছেলেটা নীলাকে। এবার বিসিএস পরীক্ষা দিবে রিফাত। অনেকদিনই ঘুরছিল রিফাত এই নীলার পিছনে। নীলা মনে মনে রিফাতকে ভালোবাসলেও বাবার ভয় কখনো বলেনি, কারণ যে ছেলেকে তার বাবা ঠিক করবে তাকে বিয়ে করতে হবে নীলার। নীলা আর রিফাতের শেষবারের মতো কথাবার্তা হয়েছিল এমন। তুমি কেন বোঝো না কতটা ভালোবাসি? এভাবে তোমার পিছনে কতদিন ঘুরবো বলো? আমার নিজের পড়ালেখারও ঠিক নেই, এখন তোমার পিছনে ঘুরে ঘুরে। দেখুন, আমি বিয়ের আগে কাউকেই ভালোবাসতে পারবো না। আপনি এভাবে আমার পেছনে না ঘুরে ভালো একটা চাকরি পেলে আমার বাবাকে বলুন। আমার বাবা যদি আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়, তাহলে আমি তখন আপনাকে ভালোবাসতে রাজি আছি। আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসবো, আর কাউকেই নয়।
আপনি এইভাবে আমাকে আর বিরক্ত করবেন না। আমার চাকরিও পাওয়া পর্যন্ত তাহলে আমার জন্য অপেক্ষা করবে? যেভাবে বলছেন মনে হয় আমি আপনাকে পছন্দ করি। আমি অপেক্ষা করতে যাব কেন? আপনার আগে কেউ যদি কোনো ভালো চাকরিওয়ালা ছেলে যদি আমার হাত ধরতে চায় তাহলে বাবা তার সাথেই বিয়ে দেবেন। এটা আমি কখনো হতে দেব না। ভালোবেসেছি তোমাকে, তোমাকে পেয়ে ছাড়বো আমি। দেখো, খুব শীঘ্রই আমার হাতে চাকরি চলে আসবে, তখন আমি তোমাকে আমার বাসার বউ করে নিয়ে যাব। নীলা মনে মনে ছেলেটাকে পছন্দ করত, করবেই না বা কেন? যে ছেলেটা 3 বছর পিছনে পড়ে থাকতে পারে তাকে তো ভালো রাখবেই। রিফাতের কথা মনে পড়তে নীলা একটা দীর্ঘ শ্বাস ফেলল। আমি ছিলাম অজ্ঞান অবস্থায়। আমাকে যে চিনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা শুধু ভিসা দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু বাবা আমাকে এভাবে চিনে পাঠাবে কেন সেটাই বুঝতে পারিনি। আমাকে নিয়ে এসে পৃথিবীর সবচেয়ে বড় স্মোকিং রেস্ট্রিক্টেড হাউসে, যেটার ভারপ্রাপ্ত রয়েছেন আমার ছোট মামা, যেখানে নেশাগ্রস্ত মানুষকে কষ্টের মাধ্যমে নেশা থেকে মুক্ত করা হয়। জীবনের মানেটা যে নেশা হতে পারে না, এখানে সেটাই বোঝানো হয়। এখান থেকে যারাই বের হয়েছে এখন অব্দি শোনা যায়নি সে আর নেশা করেছে। একটা সিগারেট খেতে গেলেও নাকি তার হাত পা কাঁপতে থাকবে। আমাকে এখানেই নিয়ে আসা হলো। চীনের ওয়াংমু নামক বিরাট জঙ্গলের মাঝে এই বিরাট ভবন। জঙ্গলের জায়গাটা নির্বাচন করা হয়েছে বলে কেউ এদিকে আসা যাওয়া করে না। চারদিকে অনেক কড়া নিরাপত্তার জন্য মানুষ বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। এখান থেকে পালানো তো অসম্ভব। আমাকে এনে রাখা হয়েছে একটা রুমে। রুম বলতে সেটাকে জেলখানায় বলা যায়, তবে একটু উন্নত মানের। আমার ছোট মামা এসে আমার মুখে পানি দিলেন। আমি ভয়ে লাফ দিয়ে হাঁপিয়ে উঠলাম। কি হয়েছে মামা, তুমি এখানে? আমি এখানে না, তুমি আমার কাছে। মানে কি বলতে চাও? আমি সেই পাগল কারখানাতে? পাগল কারখানা হতে যাবে কেন? ওই তো একই। দুলাভাইকে অনেক আগেই বলেছিলাম তোকে এখানে পাঠিয়ে দিতে। বলেছিলাম তোকে এখানে কোনো কষ্টই হবে না, কিন্তু দেরিতে করে পাঠালো। নিজের শরীরটাকে কি করেছিস? আরে মামা, আমি কিছু করিনি তো, আমি ঠিক আছি। সেটা দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো আছোস। বাদ দাও তো, ভালো হয়েছে। একটু ঘুরে দেখতে পারবো চীনটা। এখনই তোকে বের হতে দেওয়া যাবে না, আগে তোকে নেশা ছাড়তে হবে। আমি তো ছেড়েই দিয়েছি। ছেড়ে দিছস? তাহলে নিয়ে ধরতো। মামা আমার দিকে কিছুটা কোকে এগিয়ে দিল। সেদিন এটার সুখে মাতাল হয়ে গেছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি মামার থেকে নিতে গেলাম। মামা দাও তো একটু। দেখছস, এখন রাত হয়ে গেছে, একটু পর খাবার আসবে তোর, খেয়ে ঘুম দিবি। কালকে থেকে তোর ট্রেনিং শুরু হবে। ট্রেনিং? হ্যাঁ, নেশা ছাড়া ট্রেনিং। মামা চলে গেলেন। আমি আশেপাশে তাকালাম, দেখলাম বিদেশি জেলখানার মতো জায়গা। বড় বড় আসামিদের আলাদা আলাদা ভাবে যেভাবে রাখা হয় আমাকে সেভাবে রাখা হয়েছে। জানালা বলতে বিছানার উপর ছোট্ট একটু রয়েছে, সেটা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে অন্ধকার। মনে হয় রাত হয়ে গেছে। একটু পর আমার খাবার আসলো, চীনের খাবার, আদা সিদ্ধ। তাই বেশি খেতে পারলাম না, বমি করে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। অনেক ঠান্ডা, কিন্তু গায়ে কিছু দেওয়ার মতো কিছুই নেই। একটা কাঁথা থাকলেও সেটা হতো, কিন্তু সেটাও নেই। আমি মামাকে ডাক দিচ্ছিলাম, যেহেতু দরজা আটকানো তাই বের হতে পারছি না। কিন্তু ভালোই ঠান্ডা। এতক্ষণে তো তাপমাত্রা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এতক্ষণ মাথায় শুধু নেশার ভূত লেগে গিয়েছিল। কোকেনের লোভে পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম মামা কিছুটা দিয়ে গেলে ভালোই হতো হয়তো, কিন্তু এখন সব বাদ দিয়ে কিভাবে ঠান্ডা থেকে বাঁচা যায় সেটাই ভাবছি। হাত পা গুটি মেরে শুয়ে পড়লাম। কাঁপতে কাঁপতে সারা রাত পার করলাম। অনেকটা ঠান্ডাই কেটে গেল। ঠান্ডার সীমা পার হয়ে গিয়েছিল। নিজের জীবনটা যে চলে যায়নি সেটাই আমার পরম সৌভাগ্য। ভোরের দিকে রুমটা দেখি আস্তে আস্তে গরম হতে লাগছিল। অনেকটা গরম হয়ে গিয়েছিল। সারা রাতের ঠান্ডা কেটে যাচ্ছিল। আস্তে আস্তে তখন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, সকালের খাবার দিল, কিন্তু আবারও কিছু খেতে পারলাম না। ভাবলাম মামা মনে হয় আমার খেয়াল ভালোই রাখবে, কিন্তু বুঝলাম এখানে তার নিজের ভাগ্নের উপরেও কোনরূপ মায়া দেখাবে না। খাবার খেয়ে যখন আমাকে নিতে আসলেন মামা, বুঝলাম মামা মনে হয় আমাকে নিয়ে বের হবে। বের তো হলেনি, তবে সেটা জঙ্গলের ভিতরে। দেখলাম এখানে শুধু আমি একা নই, আরো 50 জনের মতো রয়েছে আমার সঙ্গী। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল মামা বুঝছিলাম না, তবে একটু সামনে আগাতে দেখলাম সবাই পাথর ভাঙার কাজে নিয়োজিত। বড় একটা পাথরের পাহাড়, আর সবাই সেটাই হাতুড়ি দিয়ে ভাঙছে, আর সেটার তদারকি করছে বন্দুক হাতে মানুষ। তাহলে কাজে লেগে পড় তুই। আমি? হ্যাঁ তুই। যতদিন না তোর মানসিক সুস্থতা হচ্ছে ততদিন কষ্ট করতেই হবে। আমি ঠিক হবো সেটা বুঝবে কবে? প্রত্যেক 2 দিন পর পর চেক আপ করা হবে। সেখানে যদি তোর নিকোটিনের ঘনমাত্রা কম হয় তাহলে তুই সুস্থ। ও, অনেক নেশা তো করেছিস, এখন সেগুলো কষ্ট করে কমাতে হবে। রোজ একই রকম কাজ চলতে থাকবে,
তোর কোনো আত্মনাতি শোনা হবে না। আমি কিচ্ছু বললাম না আর, কারণ মামার কাছে আগেও শুনেছি এখানে কারো কোনো কথাই শোনা হয় না। আমি ভাবতে পারছি না আমার জায়গা এখানে হবে। রোজ রোজই আমার উপরে এমন চলতে লাগলো। সারাদিনে বড় হাতুড়ি পাথরে পিটিয়ে হাতে ব্যথা আর হাত কেটে যেত, আর রাতে ঠান্ডায় ভুগতে হতো। তবুও আমার নিকোটিনের মাত্রা স্বাভাবিক হচ্ছিল না। এখানে বেশিরভাগ মানুষই চীনের। প্রত্যেকটা সপ্তাহে একদিন একটা মারামারি প্রোগ্রাম করা হয়, সেখানে সবাই মারামারি করে। প্রথম কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু তারপর থেকে প্রত্যেক সপ্তাহে আমাকে মারামারি করতে হতো। মার খেয়ে নাক ফেটে যেত, তাও কারো মায়া হতো না। অবশ্য এদের সাথে থাকতে থাকতেও অনেকগুলোর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। হালকা হালকা চীনা ভাষা আর কিছু মারামারি শিখেও ফেলেছি। আস্তে আস্তে আমার সব বন্ধুগুলো সুস্থ হয়ে যেতে লাগলো, নতুন লোক আসতে লাগলো, কিন্তু আমি এখানে রয়ে গেলাম। দেখতে দেখতে 4টা মাস কেটে গেল। আমারও কাটছে এখানে একই নিয়মে। অনেকটা অভ্যাস হয়ে গেছে এখন। মামা বলেছে আমি নাকি সুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, খুব শীঘ্রই নাকি আমি এখান থেকে যেতে পারবো। আর অন্যদিকে নীলা আর ঋষার পরীক্ষা শেষ। নীলা, ঋষা আর বাবা আম্মু বসে আছে ড্রয়িং রুমে। পুরো 4 মাস হয়ে যায়, ছেলেটার সাথে এখনো কথা বলতে পারলাম না। একটু কথা বলিয়ে দিও, কি দিলে কি হয়? দেখো, মতিয়ারের সাথে কথা হয়েছে, ও খুব ভালোই আছে ওখানে, আর নেশা একদম ছেড়ে দিয়েছে। আর কিছুদিন পরেই ও ফিরে আসবে, তখন মন মতো কথা বলল ওর সাথে। বাবা, আমাদের তো পরীক্ষা শেষ, তুমি ভাইয়া কাকু নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসবো, তোরা চিন্তা করিস না। চিন্তা তো হবেই, 4 মাস হয়ে গেল ভাইয়া বাইরে, একটা বারো কথা হলো না ওর সাথে। তুমি একটু মেয়েটার কথা ভাবো, ওর বিয়ে হয়েছে কিন্তু স্বামীর মুখটাই দেখতে পারলো না। ঠিক আছে, আমি কথা বলে দেখছি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি কিনা। তাই দেখো। নীলা সেখান থেকে ঋষা রুমে চলে গেল। ঋষা ওর পিছন পিছন গেল। নীলা এখনো ভাবতে পারে না তার বিয়ে একজন দর্শকের সাথে হয়েছে, কিন্তু ভাগ্য তাকে মানাচ্ছেই। এর মাঝে রিফাতের সাথে দেখা হয়েছে ওর। রিফাত বিসিএস দিয়েছিল, সেটা ভালো করে উত্তীর্ণ হয়, একটা কলেজে প্রভাষক হিসেবে চাকরিও পায়। তারপর সে চলে যায় নীলার বাসায়। কিন্তু গিয়ে যেটা শুনতে পায় সেটা ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। যাকে ভালোবেসেছিল, যার জন্য ওর এত কষ্ট, তার বিয়ে হয়ে গেছে। কিছুই করা ছিল না রিফাতের। কি করবে বুঝে উঠতে পারেনি। তবে ওকে নীলার সাথে কথা বলতে হবে। নীলার শেষ পরীক্ষার দিন ঋষা ও নীলা পরীক্ষা দিয়ে বের হচ্ছিল, তখন রিফাত বাইরে দাঁড়িয়েছিল। দূর থেকে নীলা রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীলার মনেও হাহাকার শুরু হয়ে যায়। মনে মনে তো রিফাতকে পছন্দ করতো নীলা। ছেলেটা যদি শুনে ওর বিয়ে হয়ে গেছে, তাহলে কি করবে সেটা নীলা ভাবছিল। নীলা যখন ওর সামন দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল, তখন রিফাত ডাক দিল নীলাকে। একটু শুনে যাও নীলা। জি, কিছু বলবেন? ভালোই তো সুখে আছো বিয়ে করে। সুখে আছি মানে? কথাটা শুনে নীলার চোখে পানি চলে আসলো। সুখেই তো থাকবা, বিয়ে হয়েছে বড়লোক ছেলের সাথে। আমি তো গরিব ছেলে ছিলাম, আমার ভালোবাসার কোনো দাম ছিল না তোমার কাছে। দেখুন, আপনি আমার থেকেও ভালো মেয়ে পাবেন। আমার তো ভালো কাউকে দরকার ছিল না, তোমাকে দরকার ছিল। দেখো, তুমি বলেছিলে ভালো একটা চাকরি নিয়ে তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত যেন আমি চাই। তোমার বাবা যদি বিয়ে দিতে রাজি হয় তাহলে ভালোবাসবে আমাকে। আজ ভালো একটা চাকরি আছে আমার। তোমার বাবার কাছেও গিয়েছিলাম, তবে শুধু তোমাকে পেলাম না। দেখুন, আপনাকে আগেও বলেছিলাম আমার বাবা যার সাথে আমার বিয়ে দেবেন আমি তাকেই বিয়ে করব। এখানে আমার করার হয়তো কিছুই থাকে না আর। হ্যাঁ, সব ভালোবাসা হয়তো প্রাপ্য থাকে না। আমি ভালোবেসেছিলাম মনে প্রাণে তোমাকেই, কিন্তু পেলাম না বলে যে তোমার উপর থেকে আমার ভালোবাসা কমে যাবে সেটা ভেবো না। না পেলেও তোমার পাশে সর্বদা থাকবো। স্বামী হিসেবে না থাকতে পারলেও একজন বন্ধু হিসেবে থাকবো। নীলা কিছু বলতে পারছিল না আর, তাই ও সেখান থেকে চলে আসলো। ঋষাও এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো না, কারণ ঋষা জানতো নীলা ছেলেটাকে পছন্দ করত। এখানে ঋষারও কিছু করার নেই। কিছুদিন কেটে যাওয়ার পরে নীলা একদিন ঋষাকে বলল, তোর সব কথাই তো আমি শুনি, আমার একটা কথা শুনবি? একটা কেন, 1000টা বলো, আমার ভাবি তোমার সব কথা শুনবো। তুই তো ওই রিফাত নামের ছেলেটাকে চিনোস, তাই না? হ্যাঁ, ওই যে তোর পেছনে ঘুরতো। হ্যাঁ, ছেলেটা অনেক ভালো। তুই যদি ওকে ভালোবেসে ওর জীবনটা একটু সাজিয়ে দিতি। কি? দেখ, আমার জন্য ওর জীবনটা নষ্টের পথে যাচ্ছে। কোনো বাজে অভ্যাস নাই ওর। ওর কষ্টটা তো আমি বুঝি। তুই কি বলতে চাস? আমি ওর সাথে রিলেশন করব? দেখ, রাগ করিস না, আমি শুধু বললাম, এখন তোর ইচ্ছা।
আমার কিউট ভাবি, তুমি ভয় পাচ্ছ কেন? এটা আমিও ভাবছিলাম, আমার জন্যই তো তোকে আমার ভাইকে বিয়ে করতে হলো। তাহলে তোর ওই আশিককে আমি বিয়ে করবো, চা এবার খুশি? দুজনে হেসে দিল। নীলা খুশি হয়েছে, কারণ রিফাত নামক ছেলেটার জীবনে ওর থেকে ভালো একটা মেয়েকে এনে দিতে চলেছে। ও নিজে তো দর্শিতা, কিভাবে একটা দর্শিতা রিফাতের জন্য অপেক্ষা করত। তাই তো সে রিশার ভাইকেই বিয়ে করেছে, যে তাকে দর্শিতা বানিয়েছে তাকে সে বিয়ে করেছে। দেখতে দেখতে পুরো 6টা মাস কেটে গেল। আমি এখন পুরো সুস্থ, শুধু নিকোটিন থেকে নয়, এতদিনে আমার ব্রেনে যে টিস্যু ড্যামেজ হয়ে গেছিল সেটারও ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা আমার অজানা ছিল। আমি সবার মতো এবার স্বাভাবিক। আমি পুরো স্বাভাবিক হয়ে নীলার কাছে যাব, নীলাকে আমার ভালোবাসে ভরিয়ে তুলব, ভুলিয়ে দেবো সব কষ্ট ওর। এতদিনে দাড়িটা একটু ঘন করে রেখেছিলাম, সেটা একটু স্টাইল বাড়াচ্ছি এখন, পুরো তামিল ছবির নিখিলের মতো লাগছে। মামা আমাকে 1 সপ্তাহ চীনের কিছু বিখ্যাত জায়গা ঘোরালো। আমি তো জায়গাগুলো ঘুরে অনেক মুগ্ধ হলাম। আসলে চীন অনেক উন্নত হয়ে গেছে, সবকিছু দেখে মুগ্ধ হওয়ারই কথা। অনেক ছবিতেই দেখেছি, কিন্তু আজ চীনের সৌন্দর্য দেখলাম। সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা ছিল চীনের গ্রেট ওয়াল। চীনের আত্মরক্ষার জন্য বানানো দেয়ালটা এখন চীনের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা। তবে যারা উপরে ভ্রমণ করতে চায় তাদের জন্য একটু কষ্টকর, কারণ উপরে উঠতে উঠতে যান চলে যাবে। পুরো 1 সপ্তাহ আমার ছোট মামা হয়েছিলেন। সে পাগলাখানায় তো মামা নিজে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু আমার জন্য পুরো সপ্তাহে ছুটি নিলেন। এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে, সোজা ঢাকার ফ্লাইট। বাসার কথা অনেক মনে পড়ছে, সবাইকে ছাড়া থেকেছি, কিন্তু কখনো বাসা থেকে এত দূরে ছিলাম না। আর রোজই তো খোঁজ নিতে পারতাম, কিন্তু এখানে আসার পর আর কোনো খোঁজই নিতে পারিনি। অবশ্য মামা আমাকে কোনো খোঁজ দেননি, তিনি বাবার সাথে কথা বলেছেন। মামাকে বিদায় দিয়ে উঠে গেলাম আমি বাংলাদেশের বিমানে। পরনে একটা ব্ল্যাক প্যান্ট আর গায়ে নেভি শার্টের উপরে কালো ব্লেজার। চীনে ভালোই ঠান্ডা ছিল, তবে আমাকে যেভাবে ঠান্ডা গরমের অভ্যাস করানো হয়েছে তাই শরীরে তেমন কোনো প্রভাব পড়ছে না। তবে নিজে অনুভব করলাম নিজের আগের শরীরে থেকে এখনকার অনেক উন্নত হয়েছে। মুখের সুন্দর লোকটা মারামারিতে নষ্ট হয়ে গেছে। সবই ঠিক আছে, শুধু কপালে একটা দাগ রয়েছে এখন। প্রথম দিন মারামারিতে কেটে গেছিল, সে কি বেদনাদায়ক ছিল রাতের সময় আমি বুঝতে পারছি। প্লেনে বসলাম, আশেপাশে সবাই বাঙালি। কানে মামার কিনে দেওয়া ইয়ারফোনটা নিলাম, তারপর মামার কিনে দেওয়া ফোনটা নিয়ে গান ছাড়লাম। আমার ফোনে সমস্যা হবে না, কারণ ফোনে তো সিমই নেই। শুধু আইফোন কিনে দিল ভাব নেওয়ার জন্য। তবে আমি ভাব নেব কি কারণে? আশেপাশে সবার কাছে আইফোন। আমাদের দেশে আইফোন সহজলভ্য না হলেও চীনে এটা সহজলভ্য, কারণ এখানে সবার কাছে টাকা আছে। যে গরিব সেও বড় লোক এখানে, সেটা আমার মনে হয়। আমি মনে একটা মৃদু হাসি দিলাম, কারণ আজকে কতদিন পর বাসায় যাচ্ছি। পুরো নেশা পুরো ছেড়ে দিয়েছি। মামার কাছে যা শুনেছিলাম সেটাই হচ্ছে। ওইখানে যে একবার যায় আর ওখান থেকে যে বের হয় সে কোনোদিন নেশার জিনিস হাতে নিবে না, সেটা আমি বুঝতে পেরেছিলাম যখন সুন্দরী এয়ারহোস্টেস আমার পাশেই মেয়েটাকে একটা গ্লাসে শ্যাম্পেন দিচ্ছিল। যদি আগের সময় হতো তাহলে নিশ্চয় আমার টেস্ট করতে মন চাইতো, কিন্তু তখন আমার বমি আসছিল। তার মানে বোঝা যাচ্ছিল আমি পুরো নেশা থেকে মুক্ত থাকতে পারবো। তবে মামা প্রথমে মানা করেছিল ভুল করেও যেন আবার নেশার অভ্যাস না করি, তাহলে এর পরের বার অনেক ঝুঁকি হবে, যেটা বাবাকেও অনেকবার বলেছে। বাবা ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার ফ্লাইট টেক অফ করলো, আমি পৌঁছে গেলাম ঢাকায়। দেখলাম বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম সাথে বাসায় সবাই এসেছে, কিন্তু কেউ নেই, তাই মনটা একটু খারাপ হলো। বাবা, আমাকে মাফ করে দিস। আমি তোকে আর বাসার কাউকে না জানিয়ে তোকে চীনে পাঠিয়ে দিয়েছিলাম তোর মামার কাছে। আরে বাবা, বাদ দাও তো এসব, আমি কিছুই মনে করিনি। তুমি তো আমার ভালোর জন্যই করেছো, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাসার আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আম্মু, নীলা, রিশা ওরা আসেনি? আমি আনিনি, ওরা তো তোকে নিয়ে আসার জন্য কবে থেকেই বলতেছে। আজকে ওদের সারপ্রাইজ দিব, তাই কাউকে বলিনি। ও ঠিক আছে, চলো এখন। চল। আমি আর বাবা চললাম বাসার দিকে, আর অন্যদিকে নীলা আর রিশা বের হয়ে গেছে আজকে অনেক সেজে। অবশ্যই নীলা সাজেনি, আজকে রিশা অনেক সেজে বের হয়েছে। এর মাঝে নীলার মাধ্যমে রিফাত আর রিশার রিলেশনটা হয়ে যায়। অবশ্য রিফাত মোটেও করতে রাজি হয়নি, কিন্তু রিশা যেভাবে দৌড়েছিল সেটা রাজি না হয়ে যাবে কোথায়। শুধু রিলেশন না, রিফাত এর মাঝে রিশার বাসাতে বিয়ের কথা বলতে এসেছিল। ভালো চাকরি থাকাতে রিশার বাবা মানে আমার বাবা আম্মু মানা করতে পারেনি। রিফাত একটু তাড়াতাড়ি সব করেছে, কারণ দেরি করার জন্যই সে নীলাকে হারিয়েছে, কিন্তু রিশাকেও হারাবে না। অবশ্য রিফাত চাইলেও প্রতিশোধ নিতে পারত, কিন্তু এমন টাইপের ছেলেও না। খুব মিশুক একটা ছেলে, সবাইকে কিভাবে খুশি রাখতে হয় সেটা খুব ভালো করে জানে। আজকে রিশা আর রিফাতের রিলেশনের মাত্র 1 মাস 3 দিন হয়।
তবে আজকে রিশার জন্মদিন, তাই সে বের হয়েছে রিফাতের সাথে একটু ঘুরতে। বাসায় আম্মুকে বলে এসেছে, কিন্তু ওরা জানে না যে আজকে আমি বাসায় যাব। তাই রিশা মনে সুখে ঘুরছে রিফাতের সাথে। ওদের দুজনের সাথে মন মরা হয়ে হাঁটছে নীলা। নীলার তো স্বপ্ন ছিল কিভাবে ওর সাথে হাঁটবে, মন খুলে সব কথা বলবে ওর সাথে। কিন্তু না, ওর জীবনটা যে পুরো পাল্টে গেছে। বিয়ে হলো যে ওর সর্বনাশ করেছে, সেগুলো ভাবছে আর মনমরা হয়ে হাঁটছে। ওরা একটা পার্কের পাশের রাস্তা দিয়ে একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিল। এক পাশে রিফাত বসলো, রিফাতের পাশে বসলো রিশা, আর রিশার পাশে বসলো নীলা। রিফাত নীলার মন খারাপ দেখে একটু হাসানোর চেষ্টা করলো। রিফাত জানে নীলার সাথে কি হয়েছিল, কেন এমন করেছে, তাই এখন আর বন্ধু না, একজন বড় ভাইয়ের মতোই সাপোর্ট করে নীলাকে। নীলাও রিফাতের কথা শুনে হাসছিল। তখনই রিশার ব্যাগটা পড়ে যায় মাটিতে। ও নিচে হলো ব্যাগটা তুলতে। এমন সময় বাবা আর আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। কেন জানেন আমার খুব ফুচকা খেতে মন চাচ্ছিল। ভাবলাম নামি, তাই বাবাকে বললাম দাঁড়াতে। কিন্তু ফুচকার দোকানে দেখলাম নীলা আর একটা ছেলে হেসে হেসে ফুচকা খাচ্ছিল। মনটা ছড়াৎ করে উঠল। আমি কি ভুল দেখলাম? তা না, হতে পারে না। যাকে আমি খুব কাছে থেকে দেখেছি তার চেহারা তো আমি ভুল করতে পারি না কোনো মতেই। হ্যাঁ, ওটা নীলা, আমি শিওর। কিন্তু ও এখানে ওই ছেলের সাথে কেন? কে ওই ছেলে? কি হলো, দাঁড়ালি কেন? ফুচকা খাবি নাকি? আরে না, এমনি দাঁড় করালাম, চলো তো। ধুর, তুইও না। জানি ফুচকা খেতে মন চাচ্ছে তোর, খুব পছন্দ করস। চল দুজনে মিলে খাই। আরে না বাবা, ভুলে গেছি রিশার জন্মদিন আজকে, আমাদের তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। চীনে থেকেও বোনের জন্মদিনের কথা এখনো ভুলস নাই? সেটা কি ভোলা যায়? বাবা আমাকে নিয়ে বাসায় চলে আসলো। আম্মু তো আমাকে দেখে অনেক খুশি। খুশি হবে না বা কেন? তার ছেলে এতদিন পর এসেছে। আমি নীলাকে আর খুঁজলাম না, কারণ দেখলাম নীলা খুব সুখে আছে। কিন্তু রিশাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। আম্মু, রিশা কোথায়? একটু বের হয়েছে বাবা। ও দাঁড়া, ওকে ফোন দিতেছি। না, ফোন দেওয়ার কোনো দরকার নেই। ও একাই আসুক, আজকে ওর জন্মদিন, আমি এমনিতেই সারপ্রাইজ দেবো ওকে। তবুও আম্মু রিশাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। কিন্তু রিশার কোনো খবরই নেই। নীলাও বাসায় ফিরে না, রিশাও না। আম্মু বলল দুজনে একসাথে বের হয়েছে। ফোন দিয়ে আমি এসেছি সেটা বলতে চেয়েছিল আম্মু, কিন্তু রাত 8টা বেজে যায়, এখনো রিশার আসার কোনো নামগন্ধ নেই। আমি আর থাকতে পারলাম না, কারণ এখন খুব তাড়াতাড়ি ঘুম আসে। পুরো 6 মাস রাতে ঘুমোতে পারিনি। আর যে ওষুধ খাওয়া হয় সেটাতে যত চেষ্টা করি না, কিন্তু জাগতে পারি না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তখন যেটা দেখলাম, তাহলে কি নীলা ভালোই সুখে ছিল আরেকটা ছেলেকে নিয়ে? আমার মনটা পুরো জ্বলে যাচ্ছিল সেটা ভেবে। তবে একটু শান্ত হলো, কারণ ঘুমিয়ে পড়লাম আমি। আর এদিকে রিশা আর নীলা একটা রেস্টুরেন্টে গিয়েছিল। ওদের একটাই প্ল্যান ছিল, পুরো বিকেল সন্ধ্যা ঘুরবে, ঘোরা শেষ করে ডিনার করে বাসায় ফিরবে। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল ওদের। রিফাত ওদেরকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। অনেক জোরাজুরি করেছিল রিশা বাসায় আসার জন্য, কিন্তু ওর নাকি কাজ ছিল। রিশা নীলা বাসায় ঢুকলো। এতক্ষণ কোথায় ছিলি? আম্মু বলল না, ও ডিনার না করে আসতে দিল না। ওর সাথে খেয়ে দিয়ে তারপর আসলাম। ফোন দিয়েছি কখন? নাকি আমার ফোনের কোনো দামই নেই? এখনো বিয়ে কিন্তু হয় নাই, যে যা বলবে সব শুনতে হবে ওর। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো পাঠালে। আর নীলা, তুই একটু বোঝাতো আম্মুকে। চুপ, ও কি বোঝাবে? সৃজন এসেছে সেই সন্ধ্যায় তোর জন্মদিন পালন করবে বলে, তোদের বাবার সাথে কেক নিয়ে আসছে। এতক্ষণ অপেক্ষা করতেছিল, কিন্তু আর না পেরে ঘুমিয়ে গেছে। কি, তুমি তো আগে বললা না ভাই আসছে? তখন ফোন দিলা, একটু বললেই তো হতো। ওই বলতে মানা করেছে। দেখলাম বিয়ের আগেই ভুলে গেছোস আমাদের। বিয়ের পর যে কি হবে সেটাই ভাবছি। আম্মু, এইটুকুর জন্য এমন করতেছো? তোমাদেরকে বলতে পারি? দাঁড়াও, আমি ভাইকে ডাক দিচ্ছি। একদম না, ও হাই পাওয়ার এই ওষুধ খেয়েছে, এখন ঘুমাতে না পারলে ওর সমস্যা হবে। ওকে। আর নীলামা, তুই আজ থেকে সৃজনের কাছে থাকবি, কেমন? ভয়ের পাওয়ার কিছুই দরকার নেই, সৃজন এখন পুরো সুস্থ। ঠিক আছে। নীলা রিশা তো খেয়ে এসেছে। আগে তো তাদের এক রুমে থাকতে হতো, কিন্তু আজ আলাদা থাকবে। রিশা ভাবছে ওর ভাইকে কষ্ট দিল আজও, সবসময় তো কষ্ট দিয়ে যায়। ভেবেছিল আর কোনো কষ্ট দেবে না। ওর মতো খারাপ বোন হতেই পারে না। রিশা মন খারাপ করে রুমে চলে গেল। শুধু মন খারাপ না, চোখ দিয়ে পানিও ঝরছে। আর এদিকে নীলা আমার রুমের দিকে প্রথমে না আসেই রিশা রুম থেকে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে চুপি চুপি আমার ঘরে আসলো। ঘরের ডিম লাইট আমার মুখটা দেখতে লাগলো।
প্রথম আমাকে খারাপ লাগলেও এত নিয়ে একটা টান ওর মনে তৈরি হয়েছে, তাই দেখছে আমাকে মন ভরে। আমার ঘুমন্ত মুখ দেখে ওর এতদিনের না দেখাকে পূরণ করে নিচ্ছে। আমার পাশে শুতে সাহস পেল না ও, তাই একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো সোফায়, সাথে নিল পাতলা একটা কাঁথা, নিয়েই শুয়ে পড়লো। সেখানে শোয়ার ফলে আমার মুখটা খুব ভালো করে দেখতে পাচ্ছিল ডিম লাইটের আবছালোতে। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। দুজনেই রুমের মধ্যে ঘুমোচ্ছিলাম। এতদিন পর দুজন এক হলাম, কিন্তু তাও কতটা দূরত্ব দুজনের মধ্যে। নীলা ভয় পাচ্ছে, আর আমি তো ঘুমোচ্ছিলাম মনের সুখে, যে ঘুমের কোনো চিন্তা নেই। নীলা মনে মনে ভেবে নিয়েছে এতদিনে যতটা কষ্ট পেয়েছে, যে নিষ্ঠুরভাবে ও সবকিছু কেড়ে নিয়েছে, যে মানুষটা ওকে এতটা কষ্ট দিল তাকেও এত সহজে আপন করে নিতে পারবে না। তার শাস্তি তাকে দিয়ে আপন করে নেবে। এতদিন যত কান্না করেছি নীলা আমার জন্য, সেই প্রতিটা কান্নার তো দাম আছে। সেগুলো শোধ না নিয়ে যদি এখনই সব ভুলে যায় তাহলে হয় কিভাবে? এসব ভেবেই ঘুমোচ্ছিল নীলা। আমি সকালে উঠলাম, উঠে দেখলাম নীলা শুয়ে আছে সোফায়। আমার পাশে জায়গা থাকতেও যে গুটিসুটি মেরে সোফায় শুয়ে আছে, সেটা কেন, সেটা আমি খুব ভালো করে মাথায় ঢুকলো। আমি বিছানা থেকে মোটা কম্বলটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিলাম। ভালোই ঠান্ডা ছিল রাতে, আর পাতলা কাঁথাতে তো ওর শীত লাগছে, সেটা আমি ভালো করে বুঝতে পারছিলাম। ওর মুখে কিছু চুল চলে আসলো, সেগুলো সরিয়ে দিলাম। কালকের কথা পুরো ভুলে গেলাম। এতদিনে ছিলাম না যা মনে হয় করেছে, কিন্তু এখন আমি ওর কাছে আছি। ওকে আমার ভালোবাসায় সব ভুলিয়ে দেব। এর মাঝে যে আসবে তার খবর আছে। আমি একটা চুমু দিতে চাইলাম, কিন্তু সাহস পেলাম না। নিজের বউকেও একটা চুমু দিতে সাহস পাচ্ছি না এখন। পাবই কি করে? যা করেছি দোষিতা বানিয়ে দিয়েছি। আগে ওর কাছে আমার মাপ চাইতে হবে। যদি মাফ করে দেয় তাহলে ওর মনে জায়গা হবে আমার। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকলাম না। এতক্ষণ থেকে কি আর হবে? যদি উঠে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাহলে তো ভয় পাবে। তাই আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বেলকুনিতে গেলাম। পাতলা একটা গেঞ্জি আর ট্রাউজার পরেছিলাম। ভাবলাম কিছুক্ষণ ব্যায়াম করা যাক। পুশ আপ দিতে লাগলাম। অপরদিকে নীলা উঠলো ঘুম থেকে। উঠে দেখলো ওর গায়ে কম্বল জড়ানো। সেটা দেখে ভাবলো যে আমি মনে হয় জড়িয়ে দিয়েছি। পিছনে আমাকে না দেখেই সেটা শিওর হয়ে নিল। এখন ভাবছে কি বলবে আমার সামনে। দেখলো বেলকুনিতে আমি এক্সারসাইজ করছিলাম, তাই ও ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলো। নীলা, হ্যাঁ আম্মু। যা সৃজনকে কফিটা দিয়ে রেশাকে ঘুম থেকে তুল মা। ঠিক আছে আম্মু। নীলা আমার হাত থেকে কফির মুখটা নিল, তারপর এটা দিয়ে বেলকুনিতে আসলো। আমাকে এভাবে দেখে শুধু তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আগে যা হয়েছে, এখন তো এই দর্শকের নীলার স্বামী, যাকে নিয়ে ভাবতে ভাবতে অনেক সময় আগে ভালোবেসে ফেলেছে। নিজের ভাগ্যকে তো মেনে নিতেই হবে। দর্শক তো আর অন্য কাউকে দর্শন করেনি, তার স্ত্রীকেই করেছে। তবে বিয়ের আগে করেছে এটা নীলা মেনে নিয়েছে, কিন্তু যতটা কষ্ট পেয়েছিল সেগুলো ওকে দিবেই। কফির মগটা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখছি শুধু আমাকেই দেখেই যাচ্ছে। আর এদিকে আমি দেখলাম নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে কফির মগ নিয়ে। তাই আমি উঠে ওর কাছে গেলাম। নীলা আমাকে মগটা এগিয়ে দিল। কিছু কথা ছিল তোমার সাথে নীলা। বলেন। আসলে আমি ওই দিনের জন্য খুবই দুঃখিত। এত বড় ভুল যে আমি কি করে ফেলবো আমি নিজেও জানতাম না। নেশার মধ্যে পড়ে কি যে করে ফেলেছি। দেখুন, আপনি আমাকে আর ওসবের কথা মনে করিয়ে দিবেন না। আমার জীবনে একটা কালো অধ্যায় যোগ করে দিয়েছেন আপনি। আমি ভাবতে চাই না ওইসব। কিন্তু বিশ্বাস করো, ওই দিনের পর থেকে তোমাকে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। না পারলে বোঝাতে হবে না। আমি বুঝে গেছি আপনাদের মতো ছেলেদেরকে। আপনারা শুধু পারেন মেয়েদের শরীর নিয়ে খেলতে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আর আগেই বলে দিচ্ছি, বিয়ে হয়েছে আপনার সাথে ঠিকই। বিয়েতে রাজি হয়েছি আমি, কারণ আমি আপনার ধর্ষিতা। আপনি আমাকে ধর্ষণ করেছেন। আমি চাইনি আমার মতো ধর্ষিতাকে আর কেউ বিয়ে করুক। আর আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে এটা ভাববেন না বিয়ে করেছি বলে আপনি আমাকে পেয়ে যাবেন। চাইলে প্রত্যেক রাতেই আমাকে পাবেন, কিন্তু সেটা হবে আমার শরীর, কখনো আমার মন পাবেন না। প্রত্যেক রাতেই আপনি আমাকে ধর্ষণ করতে পারবেন, কিন্তু এই মনে আপনার প্রতি ভালোবাসা জন্মাতে পারবেন না। এসব কি বলছো? ঠিকই বলছি। ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না। আমিও আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। যদি অধিকার খাটাতে আসেন তাহলে সে সময় আপনার কাজটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। নিজের স্ত্রীকে কি ধর্ষণ করা যায়? আমি কখনো আপনাকে মেনে নিতে পারবো না। আপনি যেটা করবেন সব জোর করেই করবেন আমি জানি, আর জোর করে কিছু করলে সেটা ধর্ষণ হয়। এত ভুল ধারণা তোমার। আমি সেই ধরনের ছেলেই না। সেদিন তো কোকেনের নেশায় পড়ে গেছিলাম,
কি থেকে কি করেছে আমি নিজেও জানতে পারিনি। আমি আমি আমার কন্ট্রোলে ছিলাম না সেদিন। আমি এসব শুনতে চাই না আপনার থেকে। আপনি প্লিজ এসব আমাকে বলবেন না। আমার একটা কথাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। এটা বলে নীলা চলে গেল আমার সামন থেকে। আমি দাঁড়িয়ে ভাবছি নীলা কি বলে গেল। অবশ্য ওর বলার কারণ আছে, আমি তো দর্শক, আমাকে কে বা মেনে নেবে। তবে কষ্ট পেলাম মনে অনেক। মন তো ভাঙ্গাই, সেই মনে কেউ ছুরি দিয়ে আঘাত করলো এমন লাগছিল। তাও এই আশায় ছিলাম একদিন মেনে নিবে আমাকে। আর অন্যদিকে নীলা কথাগুলো বলে নিচে চলে আসলো। আমি যখন ওর সামনে এসে দাঁড়ালাম তখন ওর হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল এই বুঝিয়ে জড়িয়ে ধরবো ওকে। কি রেখে কি বলবে বুঝতে পারিনি। ভেবেছিল একটা নরম ভাবেই বলবে, কিন্তু যখন মাপ ছিলাম তখন ও মাফ করে দিতে মন চেয়েছিল, কিন্তু আবার ভাবলো এত তাড়াতাড়ি তো মাফ করে দিলে চলবে না, তাই একটু বেশি শক্ত কথা বলে দিল। ওর মনে এখন খারাপ লাগছে, কারণ একটু বেশি বলে ফেলেছে আমাকে। সব শেষে তো আমাকে মেনে নিতেই হবে, তাহলে তো কষ্ট দেওয়ার ঠিক হবে না। আর অন্যদিকে আমার বাবা আর মা ভাবছে কিভাবে রিশা রিফাতের বিয়ের কথাটা আমাকে বলবে। আমি পরিবারের বড় ছেলে, অবশ্য একটা নিয়ম থাকে, ছোট বোনের বিয়েতে বড় ভাইকে না জেনে কিছু করা হয় না। বড় ভাই যদি রাজি থাকে তাহলে বিয়েটা হবে। তাই আম্মা আর আব্বা ভয় পাচ্ছে কথাটা আমাকে কিভাবে বলবে, কারণ আমাকে ছাড়াই ওনারা এঙ্গেজমেন্ট করে ফেলেছে। শুধু আমার আসার পর দিবেন বলে আম্মু বিয়েটা পিছিয়ে রাখছে। তুমি গিয়ে ওকে একটু বলো না। আমি গিয়ে বলবো মানে? তুমি গিয়ে বলো। আরে তার চেয়ে চলো দুজনে গিয়ে বলি। চলো। আম্মু আর আব্বু দুজনে আসলাম আমার রুমে। আমি তখন বেলকনির পাশে দাঁড়িয়েছিলাম, নীলার বড় কথাগুলো ভাবছিলাম আর কফি খাচ্ছিলাম একটু একটু করে। তোর সাথে কি আমরা কিছু কথা বলতে পারি? বলো। আসলে আমরা একটা ছেলে পছন্দ করেছি রিশার জন্য। অবশ্যই আমরা না, ছেলেটাই পছন্দ করেছে। আর রিশারও ভালো লেগেছে ছেলেটাকে। একটা কলেজের প্রভাষক, নাম রিফাত। ছেলে ভালো হলে সমস্যা কি? সমস্যা নাই, আসলে আমরা ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছি। শুধু তোর বাসার আশায় অপেক্ষায় ছিলাম। ও, অপেক্ষা করতে হবে না, দিয়ে দিতে বিয়েটা। তুই ওর বড় ভাই, তুই না থাকলে কেমন করে হয় বল? এখন আছি তো, এখন বিয়েটা দিয়ে দাও। আমাকে বাংলা বুঝতে চলে গেল আমার মা বাবা, কিন্তু আমি তো বুঝতে পারছি আমার দাম তাদের কাছে কোনো সময় ছিল না, আর এখনো দাম নেই। এখন আর এই দুঃখ মনে যাচ্ছিল না, কারণ শুধু নীলার কথা ভেবে যাচ্ছিলাম। ওর বলা কথাগুলো মনের মধ্যে বেঁধে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কফিটা শেষ করলাম, তারপর নিচে নামলাম। দেখলাম রিশা, নীলা, বাবা, আম্মা সবাই দাঁড়িয়ে আছে। টেবিলে কালকের আনা কেকটায় মোম জ্বালিয়ে রাখা হয়েছে। আমি হালকা মুচকে হাসলাম। রিশা আমার মুখের দিকে তাকিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া তুই আসছিস, কালকে আমাকে একটু ফোন দিতে। না, ফোন দিয়ে বিরক্ত করবো কেন তোকে, বল। তুই রেগে আছিস ভাইয়া? এই যে দেখ, কান ধরছি, আর কখনো এমন হবে না। রিশা ওর কানে হাত দিয়ে বলল, নে, আমি কিছু মনে করিনি। ভালোই কেকটা বের করেছিস, কালকে তো কাটতেই দেখলাম না। আমি ভেবেছিলাম আজকে কাটবো। আয় চল। চল। রিশা কেক কাটলো, কেক খাইয়ে দিল সবাইকে। এর মাঝেও দেখলাম রিশার মন খারাপ। সেটা হবে না কেন, ওর মন যে রিফাতের জন্য খারাপ। ও আমার সাথে পরিচয় করে দিতে চেয়েছিল, কিন্তু আজকে সকালে ট্রেনিং এ চলে গেছে রিফাত। ফিরবে একেবারে 6 মাস পর, আর 6 মাস পরে বিয়ে ঠিক করেছিল বাবা আর মা। রিশা ভাবছে আজকে আমার সাথে দেখা করে দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটাও হলো না। আর কেক কাটা হয়ে গেল। আমি আমার রুমে চলে আসলাম। মামাকে বলে ডায়মন্ডের চেন কিনেছিলাম 2টা। ভেবেছিলাম একটা রিশার জন্মদিনে গিফট করব, আর একটা নীলার জন্মদিনে। আমি আমার আনা ব্যাগ থেকে বের করলাম চিনের র্যাপিং করা গিফট বক্স। অনেক সুন্দর, বাইরে থেকে লাগবে। এই দুটো খুঁজতে খুঁজতে পুরো দিন কেটে গিয়েছিল। আমি গিফটটা রিশার হাতে তুলে দিলাম। গিফটটা পেয়ে খুশি হলো। ভাইয়া, এটা আমার জীবনের সবচেয়ে সেরা গিফট। কোনোদিনও এটাকে গলা থেকে আলাদা করব না আমি জীবিত থাকতে। তোর জামাই তো এর থেকে ভালো হার কিনে দেবে, তখন তো এটা দাম থাকবে না। আর কথা দিলাম তোকে, এটা আমি আমার গলা থেকে কখনোই ঘুরবো না। খুশি হয়েছিস? হ্যাঁ রে, অনেক। দিন কাটতে লাগলো, কিন্তু নীলার অপমানগুলো মনে কেটে যাচ্ছিল। কথায় কথায় দর্শকের কথা ওঠায়, নিজের কাছে অনেক খারাপ লাগে, কিন্তু সেটা তো বুঝি না। আমি সবসময় পিছনে ঘুরঘুর করি, তাতে বিরক্ত হয়ে যাইও। এখন নাকি আমার চেহারা দেখতে ওর ভালো লাগে না, খুব রাগ লাগে নাকি আমার চেহারা দেখতে। কিন্তু কি করার, আমি যাকে খুব ভালোবাসি, কিছুই করার নেই আমার। দেখতে দেখতে নীলা জন্মদিনে চলে আসলো। আমার তাই গিফটটা ওর ভালো লাগেনি, সেটা 2 দিন পরে বুঝতে পেরেছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যখন দেখলাম ওর গলায় আমার দেওয়া চেনটা। খুব কষ্ট পেয়েছিলাম যেদিন দেখলাম ওর গলায় আমার দেওয়া চেনটা না থেকে আরেকটা চেন। হয়তো সেই ছেলেটাই গিফট দিয়েছে যেটাকে দেখেছিলাম সেদিন ওর সাথে।
হ্যাঁ, ওটাই হবে হয়তো। কিন্তু আমার থেকে ওই ছেলেটা বেশি দামি হয়ে গেল ওর কাছে। ও হবেই না বা কেন? আমি যে জোর করে ওর সাথে সব করেছি, কিন্তু যখন ওরা স্বেচ্ছায় সব দিয়ে দেয় তখন কিছুই হয় না। জোর করে করলেই দর্শক হয়ে গেলাম, আর যখন ইচ্ছে করেই বিহেভদের সাথে শরীর লেলিয়ে দেয় সেটা হয় ভালোবাসা। মানুষ ভালো দুনিয়ায় আছে, মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো সে আমার বউ। এখন আমাকে মেনে নিলে কি বা ক্ষতি হবে? অনেক হয়েছে, আমি আর ওর দেওয়া কষ্টটা নিতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল আমার, মাথাটা আবারও ঘুরতে লাগলো, কিন্তু এতে কিছুই হচ্ছে না। মনে হয় ও সুখে আছে। আর এদিকে নীলার মনে জ্বর বইছে, সুখের নয় কষ্টের জ্বর। ও চাচ্ছে না এভাবে আমাকে কষ্ট দিতে। যতই হোক স্বামী তো, এত কষ্ট দেওয়া ঠিক হবে না ওর। সামনেই আমার জন্মদিন, সব ভুলেও আমাকে আপন করে নেবে। এই কয়েকদিন তেমন কোনো কষ্ট দেবে না ও ভেবে নিয়েছে। এটাও ভেবেছে চেনটা খুলে রাখতে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু কি করার, রিফাত যে বলেছে ভাই হিসেবে এটা পড়তে। রিসাও তো ওই ভাইয়ের দেওয়া চেনটা খুলবে না, তাহলে নীলার তো উচিত রিফাতের চেনটা পরা। আর একসাথে তো দুইটা চেন পরা যায় না, তাই আমারটা খুলে রেখেছে। এদিকে দেখতে দেখতে পুরো 6টা মাসই কেটে গেল। রিফাতের ট্রেনিংও শেষ, এদিকে বিয়ের ডেটও ঠিক করা হয়েছে। নীলা আর রিসা একটা কলেজে ভর্তি হয়েছে, সেই কলেজের স্যার হিসেবে নিযুক্ত হয়েছে রিফাত। অবশ্য তাদের মাঝে স্যার আর ছাত্রী সম্পর্ক থাকবে যতদিন না রিসা ইন্টার শেষ করছে। শুধু বিয়েটা এখন দেওয়া হবে। আজকে সৃজন মানে আমার জন্মদিন, অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। একটু বেশি কেয়ার করছে তো এখন, তাই সেদিকে আমার কোনো নজরই নেই। কিছুদিন হলো নীলা একটু ভালোভাবে কথা বলে আমার সাথে। ভেবেছিলাম আজকে ওকে প্রপোজ করব, তাই গোলাপও ঠিকই রেখেছি। অনেক সুন্দর করে সেজেছে ও আজকে যাই হোক, যেভাবে হোক আমি নীলাকে রাজি করাবো। অন্যদিকে রিফাত ওর পরিবার নিয়ে আসছে। রিফাত আর আমার এখনো দেখা হয়নি। রিসা অনেকবার ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু আমি সামনে থেকে দেখবো বলে আর দেখা হয়নি। রিফাত এসেই রিসাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আর এদিকে নীলা রিসার রুম থেকে বের হচ্ছিল, আর রিফাত রিসার রুমে ঢুকছিল। নীলা হঠাৎ ধাক্কা খেল রিফাতের সাথে, পড়ে যেতেছিল। তখনই রিফাত নীলার হাত শক্ত করে ধরে টান দেয়। এতে করে নীলা রিফাতের বুকের মধ্যে গিয়ে পড়ে। একদিকে ভালোই হলো, নিচে পড়া থেকে তো নীলা বেঁচে গেল। নীলা হয়তো খেয়াল করেনি যে আমি দেখছিলাম ওদের। আমার সামনে হেসে হেসে কথা বলছিল। আমার সামনে নীলা ওর বুকের উপর পড়লো, মাথা ঘুরছিল। ভেবেছিলাম আজকে প্রপোজ করব, কিন্তু না, হলো না। ও ভালো আছে এই ছেলেটার সাথে, ভালোই থাকুক। সেদিন ফুচকার দোকানে ছিল, আজকে আবার বাসায় চলে আসছে। কালকে হয়তো। আমি নিজে তো খারাপ, আমাকে মানা যায় না, দরকার পড়বে না আমাকে। ভালো থাকো গিয়ে তুমি। রাগ হচ্ছিল অনেক, আমি সেখান থেকে রাগে চলে আসলাম। সেটা মনে হয় নীলা দেখেছে। আমি রাগে চলে আসলাম আমার রুমে। এসে দেখি রিসা সাজছিল রুমে বসে। আমি রুমে আসলাম, ভালো লাগছিল না, রাগটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ড্রেসিং টেবিলের সামনে রিসা বসে সাজছিল। আমাকে দেখেই বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে রে? আমি কোনো কথা না বলে ওর সামনে ড্রয়ারটা খুললাম। সেখানে এখনো পুরনো একটা সিগারেটের বাক্স পড়ে আছে, পাশে লাইটারও আছে। আমি সেটা থেকে একটা সিগারেট বের করে স্মোক করতে লাগলাম। ভাইয়া কি করতেছিস তুই? ফেলে দে ওটা। দেখ, বেশি কথা বলবি না, আমার মেজাজ ভালো না, আমাকে একা থাকতে দে। কি হয়েছে আবার, আমাকে একটু বল। কিছুই হয়নি। আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে বলল, তাহলে ফেলে দে ওটা। এত বড় সাহস তোর? আমি ঠাস করে দিলাম একটা থাপ্পড় বসিয়ে রিসার গালে। তুই আমাকে মারতে পারলি ভাইয়া? আমারও খারাপ লাগছে, কারণ আমি যে অনেক ভালোবাসি আমার বোনটাকে। কোনো সময় জোর গায়ে হাত তুলবো সেটা আমি ভাবিনি। একটা মেয়ের জন্য নিজের জীবনটাই নষ্ট করলাম, আরেকটার জন্য আমি নিজের বোনকে মারলাম। এমন তো হওয়া ছিল না। রাগ সামলাতে পারছিলাম না, বের হয়ে গেলাম বাসা থেকে। সবাই অনেক ডাকাডাকি করছিল, কিন্তু কারোটাকে কোনো সাড়া দেইনি। আমি সোজা বাইরে চলে আসলাম। বাইরে আসতেই দেখলাম রানাকে বাইক নিয়ে যাচ্ছিল। আমাকে দেখে দাঁড়ালো। মামা, এতদিন কোথায় ছিলি? কোনো খবরই ছিল না তোর। ট্যুরে গিয়েছিলাম। ও মনে হচ্ছে তোর অনেক রাগ হচ্ছে। চল, তোর রাগটা আজকে কমিয়ে নিয়ে আসি। রাগ কমাবি মানে? আরে চল, গেলেই বুঝতে পারবি। আর এদিকে আম্মু আর আব্বু দুজনে রিসা নীলাকে জিজ্ঞাসা করছে আমি কেন রেগে গেলাম। রাগের তো কোনো কারণই নেই এর মাঝে। তারা কেউ তো আর জানে না যে নীলা আমার সাথে এমন করে। রিসা কোনো কথাই বলছে না, কারণ ভালো করে জানে কিসের জন্য রেগেছে ওর ভাই, কিসের জন্য ওর উপর হাত তুলেছে। মুখে হাত দিয়ে কান্না করেই যাচ্ছে, আর এটাই ভাবছে আবার যেন নেশায় না পড়ে যাই। নীলা কোনো কথাই বলছে না, কারণ ও তো আমাকে রাগানোর মূল কারণ। কি আর বলবে ও আমাকে যে এতটা কষ্ট দিল। একটা গোলাপ নিয়ে যাচ্ছিলাম রিসার রুমে নীলাকে প্রপোজ করার জন্য, কিন্তু সেটা নীলা আর রিফাতকে দেখার পরই ফেলে আসছিলাম। সেই গোলাপটা হাতে নিয়ে বসে আছে নীলা। ভাবছে এটা মনে হয় দিতে এসেছিলাম।
কেউই ফোন দিয়ে পাচ্ছে না আমাকে, কারণ ফোন তো বন্ধ করে দিয়েছি আমি। পুরো বাড়ি ভরে মেহমান, কিন্তু যার জন্য এসেছে সেই নেই। বাবা লোক পাঠালো আমাকে খোঁজার জন্য, কিন্তু না, আমাকে কোথাও পেল না। আমি নীলা আমার রুমে এসে দরজা আটকে দিয়ে কান্না শুরু করে দিল। আজ যে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, ভাবতে হয়তো আমার মনটা পুরোই ভেঙে দিয়েছে। আর এদিকে রানা আমাকে ওর বাইকের পিছনে বসে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে একটা বাসায় চলে আসলো। দোস্ত, যে তোকে এতটা কষ্ট দিল তার প্রতিশোধ তুই নিবি না? আমাকে কষ্ট দিল কে? আগে এটা টান দিয়ে দেখ। রানা আমাকে একটা স্টিক দিল। আমি প্রথমে বমি বমি আসতে চাইলেও রাগ আর কষ্টে দিলাম টান। গাঁজা খাওয়াইতেছিস? আরে ভাই, দেশি জিনিস, এখন এটাই ভরসা। আগের মতো ওইসব দেওয়ার কেউ এখন নাই। এখন এই সুখের জীবনটাতে যে কি মজা ছিল, শুধু শুধু আবার বেদনা জীবনে চলে গিয়েছিলাম। এবার শোন, মেঘলা অনেকদিন ধরে তোর ফোন নম্বর চাচ্ছিল আমার কাছে, কিন্তু তোর কোনো খবরই ছিল না। নাম্বার আগেরটা বন্ধ ছিল। ওই হারামজাদা আমাকে দিয়ে কি করবে? আমার জীবনটা তো নষ্ট করে দিল। মামা, এটাই তো তোর সুযোগ। ও যেমন তোর জীবন নিয়ে খেলছে, তুইও খেলবি, তারপর ছেড়ে দিবি। ধুর, ও তো বিএফ নিয়ে সুখে আছে। আরে এখন তো লম্বা চাচ্ছে কেন বুঝোস না? তোর কাছে আবার হয়তো সুযোগ চাইবো। আমাকে তো কান্নাকাটি বললো অনেক। ও থাক রে ভাই, বাদ দে। আমি এসব কষ্টের জীবনে আর জড়াতে চাই না। আমি আছি, তুই আছিস, আর এই নেশা আছে, এটাই তো জীবন। বাল, ধর ফোন দিচ্ছি, কথা বল। রানা কল দিয়ে একটু কথা বলে ধরে দিল আমাকে। সৃজন, আমাকে ক্ষমা করে দাও তুমি। ক্ষমার দরকার কি? দেখো, আমি এভাবে তোমাকে বলতে পারবো না সব। আমরা আজকে দেখা করি। করা যাক, কিন্তু কোথায়? আমার পাশ থেকে রানা যা যা বলছি সেটাই বলছি আমি। একটা পার্কে। না, বাইরে কোথাও পারবো না। আমি রানার বাসায় আছি, এখানে আসতে পারো। রানা এবারও পাশ থেকে এটা বলে দিল। নেশার মাঝে ওর তাল ঠিকই থাকে, কিন্তু আমি তাল ঠিক রাখতে পারি না। না, সেখানে আমার যাওয়া যাবে না। তুমি একটু কষ্ট করে তাহলে আমার বাসায় আসো। কেউই নেই আমার বাসায়। ওকে, আসছি। ফোন কেটে দিলাম। আমি যেতে পারবো না, তুই বলে দিছিস, তুই যা। আর মগা বানাটা কি আমাকে যেতে বলছে ওর বাসায়? তোকে যেতে বলতেছে, আর বাসায় কেউ নেই মামা। দরকার পড়লে আজকে 2 নম্বর দর্শনটা করে ফেলবি। এতদিন নীলার মুখ থেকে এই কথাগুলো শুনেছি, তাই আজ রানার মুখ থেকে শুনেও রাগ লাগলো। আর নেশার মধ্যেই ছিলাম, তাই রানা আমাকে সোজা নামিয়ে দিল মেঘলার বাসার নিচে। রানা চলে গেল, বলল বাইরে বের হয়ে ফোন দিবি। আমি কলিং বেল চাপ দিলাম, দরজা খুলে দিল মেঘলা। আমাকে দেখে অনেক খুশি হলো। পরিচিত সেই হাসিটাকে মন থেকে দোলা দিয়ে দিল আবার। তবে ভালোবাসা লাগছে না মনে, রাগ হচ্ছে অনেক। মন চাচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। ভিতরে পা দিলাম, আসলে বাসায় কেউ নেই। মেঘলা আমাকে বসতে দিল সোফায়, আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি তো নেশার মধ্যে ছিলাম, কিভাবে যে বসেছিলাম নিজেও জানি না। তবে মনে হয় মেঘলা বুঝতে পারছে যে আমি নেশার মধ্যে আছি। আমাকে কি আরেকটা সুযোগ দিবে? কেন, তোমার অভি কি হয়েছে? ও যে সবসময় আমার শরীরের উপরে লোভ নিয়েছিল সেটা আমি জানতাম না। সেদিন আমার সাথে চোরাচুরি করতে চেয়েছিল, আমি কোন রকম ওর থেকে বেঁচে গিয়েছি। তারপর আর কথা বলিনি ওর সাথে। আরো তো ছেলের প্রেমে পড়েছো, আরো তো ছেলের সাথে প্রেম করেছো, তাহলে আমার কাছে কেন ফিরতে চাও? সবার থেকে তুমি আলাদা। তোমার কাছে আমার সম্মান ছিল, তুমি আমার হাতটা ধরতেও যে লজ্জা পেতে। কিন্তু তুমি যে আমাকে বদলে দিয়েছো পুরো। আবার আগের মতো বানিয়ে দেব তোমাকে। হয়তো, কিন্তু সব চলে যাওয়ার পরে। মানে কিছু না। আমি মেঘলা হাতটা ধরলাম, সোজাসুজি ওর কানের কাছে গিয়েই বললাম, আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। সেটার প্রমাণ দেখছি। অতঃপর যা হলো আর কি, যেটা মেঘলার কাছে ছিল ভালোবাসার, কিন্তু আমার কাছে শুধু রাগ মেটানোর আয়েশ ছিল। ঘুমোচ্ছিলাম মেঘলার পাশে শুয়ে। এমন কিছু একটা যে করে ফেলবো নিজেও জানি না। তখন স্টিকটা নেওয়া কম হয়ে গেছিল, তাই নেশাটা বেশিক্ষণ থাকলো না। পাশে মেঘলাকে এমন অবস্থায় দেখে নিজের কাছে খারাপ লাগলো। আমি কিসের মধ্যে পড়ে আবার দ্বিতীয় ভুল করে ফেললাম। নিজের একটা ভুল করে এখন সেটা শুধরাতে পারলাম না, এখন আরেকটা ভুল করলাম। আমি আমার জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম সেখান থেকে। বেরোতে রানার সাথে দেখা। বেটা মনে হয় এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল, আমার কাছে এসে কথা বলতে লাগলো। কি মামা, কেমন মজা করলি? তুই কি আমাকে এই জিনিসটাকে মজা বলছিস? আমার জীবনে আরো একবার মৃত্যুর কোপ নিয়ে আসতে চাইছিস? আমি নয়তো একটু রাগেছিলাম, তাই বলে আমার হাতে গাঁজা তুলে দিবি তুই? আরে এমন বলতেছিস কেন? তোর জন্য আমি 2টা মেয়ের জীবন নষ্ট করলাম,
মনে হয় না দুজনে আমাকে ক্ষমা করবে। সব শুধু তোর জন্যই হয়েছে। এমন বলতেছিস কেন? আমি তোকে সাহায্য করেছি। নেশার মধ্যে ফেলে আমাকে সাহায্য করেছিস? কেমন সাহায্য এটা? দেখ, আমি তোর বন্ধু হিসাবে আমি কখনো তোকে কষ্ট রাখতে চাইনি। তোকে তো আসল সুখ দেখিয়েছি। সেটা যে কতটা বেদনাদায়ক সেটা জানিস না তুই। বাদ দে তো, চল তো এখন। কোথায়? আবার গাঁজা টানতে? আবারও কয়েকটা রেপ করাতে চাস আমাকে দিয়ে? আরে না, তুই থাক, তোর নেশা জিনিসগুলো নিয়ে তুই থাক। আমি সিগারেট নিয়ে ভালো আছি। অন্তত এটা দিয়ে তো আর কাউকে রেপ করার মতো মাতাল হব না আমি। আমি আর কোনো কথা বললাম না। বাসায় যেতে মন চাচ্ছিল না। মন শুধু আটকে আছে নীলা আর ওই ছেলের দৃশ্যগুলোতে। সেদিন কি সুন্দর হেসে হেসে ফুচকা খাচ্ছিল, আর আজকে একদম কাছাকাছি ছিল দুজন। ভালোই মানাবে ওদের দুজনকে। শুধু শুধু আমি ওদের মাঝে চলে আসছি। ভুল তো আমারই ছিল। সবাই তো ভুলের প্রতিশোধ নিতে জানে। মাফ করে দেয় কয়জনে? যেমন আমি করলাম না মাফ, তাহলে আর সবাই কিভাবে মাফ করবে? এমনই মানুষ, বড়ই স্বার্থপর। নিজের বুঝটা সবসময় বেশি বোঝে। কখনো ভাবে না ভুলের শাস্তি দিতে গেলে হয়তো সেই মানুষের জীবনের দিক ঘুরে যেতে পারে। কেউ এটা ভেবে প্রতিশোধ না বন্ধ করে না। আমি তো কখনোই মেঘলাকে মেনে নিতে পারবো না। কিভাবে বা মেনে নিব ওকে? যতই ভালোবাসুক, আমাকে একবার ছেড়ে গেছে আর একবার যাবে না তার কোনো গ্যারান্টি নেই। রাত 12টার দিকে আমি বাসায় ফিরলাম। বাসা পুরো ফাঁকাই ছিল। বাসার মধ্যে দেখলাম সেই ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে। বাবা, আম্মু, নীলা, রিশা আর রিফাত হয়তো আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো কথাই বললাম না তাদের সাথে। আমি সোজা রুমে চলে আসলাম। রুমটা আটকে দিলাম। এসে সোজা শুয়ে পড়লাম। কোনো কথাই বললাম না। অন্যদিকে নীলা চুপ হয়ে ভাবছে অনেক কষ্ট দিয়ে ফেলেছে আমাকে। আজকে এসে মাপ চাইবে, কিন্তু রুম আটকানো থাকায় সে আর যেতে পারল না আমার কাছে। রুমের সামনে ধপাস করে বসে পড়ল নীলা। বাসার সবাই নিশ্চুপ। কি থেকে কি হয়ে গেল কেউই জানে না। বাবা আর আম্মা সবাই জিজ্ঞাসা করছে, কিন্তু নীলা, রিফাত আর ঈশা নিশ্চুপ। ওরা কেউই কথা বলছে না, কারণ বলার কিছু নেই। রিফাত যে নিজেও জানে ওর ভুলের জন্য রাগ করেছে আমি, কিন্তু এখানে ভুল কোথায় ও ভেবে পাচ্ছে না। নীলাকে শুধু পড়া থেকে বাঁচিয়েছে, আর সেটা দেখে ফেলেছে ওর স্বামী। এতে কি এতটা রাগের কিছু থাকতে পারে? ঘুম আসছিল না, তাই সিগারেট ধরালাম। মন চাচ্ছিল না এটাকে আবার ধরাই। তার কষ্টগুলোকে আমি মনের মধ্যে রাখতে পারবো না। নিকটে নিতে হয়, আবার এগুলোকে ঢেকে রাখতে হবে। তখন রাগের বসে খেয়েছিলাম। এখন রাগ না থাকলেও অনেক অনুশোচনাই রয়েছে। বেলকনিতে বসে নিজের মন মতো একটা বক্স শেষ করলাম। মজা না পেলেও এটা আমার জন্য যথেষ্ট। আমি এর থেকে অনেক খারাপ কিছু যেতে চাই না। না হলে তো আবারও সে পুরোনো জায়গায় যেতে হবে, যেটাতে আমি কখনোই যেতে চাই না। দিলাম ঘুম থেকে উঠলাম। উঠে দরজা খুলতে যাব, কিন্তু ধাক্কা দিচ্ছি, দরজা খুলছে না। মনে হয় বাইরে থেকে কেউ লক করে দিয়েছে, তাই হালকা জোরে একটু ধাক্কা দিলাম। খুলে দেখি ওপাশে যে নীলা ঘুমন্ত ছিল সেটা আমি জানতাম না। রাতে মেয়েটা কাঁদতে কাঁদতে ওখানে ঘুমিয়ে পড়েছে। বাবা মা কেমন মেয়েটাকে এখান থেকে নিয়ে যায়নি, ঘুমে একদম বেহুশ হয়ে আছে। এত জোরে একটা ধাক্কা দিলাম, তারপরে উঠলো না। ব্যথা তো মনে হয় অনেক পেয়েছে। আমি ওকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এক নজর তাকালাম ওর মায়াবী চেহারার উপরে। পরে মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। এত চেষ্টা যখন করেছি, ওর জন্য আরেকটু চেষ্টা করলে সমস্যা কি? আমি বাইরে বের হলাম। দেখি সোফায় আম্মু আর বাবা শুয়ে আছে একটাই। সারা রাত মনে হয় এভাবেই ছিল। পাশে যখন তাকালাম তখন আরেকটা সোফায় দেখতে পেলাম আমার তখনকার দেখা ছেলেটার বুকে রিশা শুয়ে আছে। তার মানে বুঝতে পারলাম এই ছেলেটা রিফাত। আমার তাহলে দেখার মধ্যে ভুল ছিল। আমার তো সবকিছুতেই ভুল ছিল। আমি যে এমন হব নিজেও জানতে পারলাম না। শুধু শুধু কালকে সবার মনে আমি কষ্ট দিলাম। সবাইকে ডাক দিতে লাগলাম, সবার সাথে কথা বললাম। কালকে কি হয়েছিল তোর বলতো? অমন রাগ করলি কেন? কিছুই হয়নি, এমনি ভালো লাগছিল না। কেউ কিছু বলেছে নাকি তোকে? আমাদের বল। আরে না, কে কি বলবে? তাহলে হঠাৎ রাগ করলি যে? আরে না, কিছু হয়নি। আমি বাবা আর আম্মুর থেকে চলে আসলাম রিশার কাছে। মনটা খারাপ, তাও কৃত্রিম হাসি হেসে বলল, ভাইয়া, এটা রিফাত। আমি আর রিফাত কিছু কথা বললাম। রিফাত ভেবে নিল আমার রাগ কমেছে, তাই নাস্তা করে বিদায় নিল রিফাত। নাস্তা শুধু আমিই করলাম না, কারণ নীলা এখনো ঘুমাচ্ছে। আম্মু ওকে ডাক দিতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি। আমি বুঝেছি নীলার মনে আমার জায়গা আছে, না হলে আমি রেগে যাওয়াতে এভাবে পুরো রাত আমার দরজার বাইরে এভাবে পড়ে থাকবে কেন? আমার আর কিছুই বোঝার নেই। আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। এদিকে নীলা ঘুম থেকে উঠে দেখলো ও বিছানায় শুয়ে আছে, গায়ে একটা কম্বলে জড়ানো। ও তো দরজার বাইরে এসে দরজার সাথে মাথা ঠেকিয়ে শুয়েছিল। ঠান্ডায় কখন সেন্সলেস হয়ে গিয়েছিল নিজেও জানে না। মাথা ডিকটাতে ব্যথাও লেগেছে। কেন সেটা অজানা থাকলেও দরজায় ধাক্কা লেগেছিল। উঠতে যাবে তখনই আমি 8টা রুটির সাথে আলুর ভাজি আর ডিম ভাজি নিয়ে ঢুকলাম রুমে। খাবারের প্লেটটা বিছানার পাশের টেবিলে রেখে
ওকে ফ্রেশ হয়ে আসতে বললাম। ও কোনো কথা না বলে ভয়ে ভয়ে ফ্রেশ হয়ে আসলো। এখনো ভাবছে ওর বর মনে হয় রেগে আছে, তাই আজকে যা বলে সেটাই শোনা উচিত। ফ্রেশ হয়ে যখন আসলো নিজে নাস্তা করতে চাইলো, কিন্তু আমি মানা করলাম। আমি খাইয়ে দেব তোমাকে আজকে। আমি একাই খেতে পারবো। চুপ, একটা কথাও না। নীলা ভয় আর কথা বললো না। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম। 3টা খেয়ে আর খেলো না। আমি হাত ধুয়ে নিলাম। নিজে তো খেলে এখন মানুষের খিদে পায় কিনা সেটা জিজ্ঞেস করবে? কেন, আপনি খাননি? না। দাঁড়ান, আমি খাইয়ে দিচ্ছি। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি। এভাবে খাইয়ে দিয়ে তো আমার পেট ভরবে না, ভালোবাসা দিয়ে কি আমার মনটা ভরবে? হুম, আপনি পচা। রাগ করবেন না প্লিজ, আমার খুব ভয় করে আপনি রাগ করলে। কালকে কি রেখে কি করব বুঝতে পারছিলাম না, তাই রুমের সামনেই বসেছিলাম। বসেছিলে কেন? জানি না। জানো না নাকি বলতে চাও না? ওই একটাই। আমার কষ্টগুলো মুছে দেবে নাকি আরো কষ্ট দিবে? আপনি এমনিতেই পাগল, আরো কষ্ট দিয়ে পুরো পাগল করতে চাই না। ঠিক করবে না পাগলটাকে? যে অবস্থা দেখছি তাতে তো দেখছি পাগলটাকে ঠিক করতেই হবে। অতপর দুজনের মুখেই সেই সুখের হাসি। সব ঠিক হয়ে গিয়েছিল। আমি পুরনো সব কথা ভুলে যেতে লাগলাম। দেখতে দেখতে আমাদের 6 মাস কেটে গেল। খুব সুখেই কাটছিল দিনগুলো, আমার আর নীলার জীবনটাও। এর মাঝে রিশা রিফাতের বিয়ে হয়ে গেছে। কিন্তু রিশার ইন্টার পরীক্ষার পরে শ্বশুর বাড়িতে যাবে রিশা। আজ নীলা আর রিশা একটু নীলাদের বাসায় গেছে। আজকে রাত ওখানে থাকবে দুজনে। কালকে মনে হয় আমাকে যেতে হবে ওদের আনতে। আমি নীলার সাথে একটু ফোনে কথা বললাম। রাত 11টা বাজে। আজকে একাই ঘুমোতে হবে। নীলার সাথে কথা বলে শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। ফোন ধরলাম। একটা মেয়ের কণ্ঠ বেশি আসলো। ভালোই তো সুখে আছো তুমি, তাই না? মেঘলা, তুমি? হ্যাঁ আমি। দেখছি তো আমাকে ভুলে যেতে চাইছো, এড়িয়ে চলতেছো আমাকে। আর নিজের বইয়ের সাথে তো ভালোই চলছে। দেখো, আমার বউ যা মনে হয় করতে পারে, আর তোমার কাছে আমি অনেক লজ্জিত, দুঃখিত। সেদিন নেশার মধ্যে আমি ছিলাম। আমি কি করেছি আমি বুঝতে পারিনি। মোটেও লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আগেই বলে দিই, সেদিন কিছু হয়নি আমাদের মাঝে। হয়নি মানে? আমি তো মেঘলার কথা শুনে পুরো হতভঙ্গ। হতেও পারে আমি নেশার মধ্যে ছিলাম, যেটা হতে যাচ্ছিল সেটা হয়তো হওয়ার আগে ঘুমিয়ে পড়েছিলাম। তেমন কিছুই হবে, না হলে আর কি হবে? কি হলো, নিশ্চুপ হয়ে গেলে যে? ভাবছো কিছু হয় নাই, তাও আমি এভাবে তোমাকে ফোন কেন দিলাম? হ্যাঁ, সেদিন তো আমার বাসায় আসলে, কিন্তু আমি আগে থেকেই জানতাম ওই রানা খুব খারাপ একটা ছেলে। যখন আমি শুনলাম তুমি নেশায় পড়ে গেছো, নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল। চেয়েছিলাম তখনই তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে আপন করে নেব, কিন্তু পরক্ষণেই জানতে পারলাম তুমি নীলাকে ধর্ষণ করেছো আর ওর সাথে তোমার বিয়ে হবে, তাই আর তোমার সামনে যায়নি। কিন্তু দূর থেকেই তোমার সব খোঁজ খবর রাখতাম। পরে জানতে পারলাম তোমার আমার দেওয়া আঘাতে তুমি যতটা না ভেঙে পড়েছ, তোমার এই বন্ধু রানা তোমাকে ফুসলিয়ে ফাসলিয়ে খারাপ পথে নিয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি যে ভুল অন্যায়টা করেছি তার একটা প্রায়শ্চিত্ত করে তোমার এই বন্ধুর মুখোশ যেন খুলে দিতে পারি। সেই জন্য আমি সেদিন প্ল্যান করে আমার বাসার সবাইকে গ্রামে পাঠাই, আর তোমাকে যে জুসটা দিয়েছিলাম সেটাতে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলাম, যাতে তুমি এই ভুল দ্বিতীয়বার আর না করো। আর আমি যা ভেবেছিলাম তাই হলো। তুমি আমার বাসার ঢোকার সাথে সাথেই বুঝে যায় যে তোমাকে রানা নেশা করে পাঠিয়েছে। খারাপ কিছু ঘটার আগেই তোমাকে জুসটা খাইয়ে দেই, আর কিছুক্ষণের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়ো। আর বাকিটা তো সব তোমার জানা। মেঘলার মুখের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি, যেন আমাকে দ্বিতীয় ভুলটার থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আরো আগেই ক্ষমা করে দিয়েছি, সব অতীত ভুলেই গিয়েছিলাম। মেঘলার কোনো কিছু বললো না। অবশ্য বলবে কি, হয়তো ভাবছে আমি এখন নীলাকে নিয়ে ব্যস্ত, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি এখন আমার বউয়ের কাছে যাব। শুধু শুধু সকালের অপেক্ষা করতে পারবো না। নীলার কাছে পৌঁছে ওকে সব ঘটনা খুলে বললাম, কারণ আমাদের দুজনের ভিতরে এখন অনেক বিশ্বাস, আর দুজন দুজনকে খুব ভালোবাসি। আমাদের তো এখন আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। এত কষ্টের পরে যাকে পেয়েছি তাকে কি সহজে হারাতে দিব? না, কখনোই না। তাই চাই না সত্যিটা ওর থেকে লুকোতে। সত্যিটা ওকে বলে দিলে তারপর যা হবার হবে। সত্যিটা শোনার পর নীলা বলল, আমি আমার এই পাগলটাকে আমার প্রাণীর থেকেও বেশি ভালোবাসি, তাই কারো কথায় কোনো প্রকার সন্দেহ করার প্রশ্নই ওঠে না। আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। এভাবে সারা জীবনই বেঁচে যাব বলে নীলাকে জড়িয়ে ধরলাম বুকে। আর এর সাথেই শেষ হলো আরেকটি ভালোবাসার গল্প। তবে সবশেষে একটা কথাই বলবো, এই অল্প বয়সে কোনো মেয়ের মুখে পড়ে, তাদের প্রতারণায় পড়ে নিজের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া ঠিক নয়। আর নেশা করা সবকিছু সমাধান নয়। নেশা হয়তো কিছুক্ষণের জন্যই
হয়তোবা সব ভুলে রাখবে, কিন্তু সারা জীবন কাঁদাবে আর জীবনটা শেষ করে দেবে, তিলে তিলে শেষ করে দেবে সারাটা জীবন। আর সব থেকে বড় কথা, পরিবারের সবারই উচিত তাদের সন্তানদের সময় দেওয়া আর ভালোবেসে শাসনও করা। বন্ধু বান্ধব থাকা ভালো, তবে এমন বন্ধু বান্ধব থাকা ভালো না যে নেশার দিকে, খারাপ কাজের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, এখন হয়তো বা সবাই ভাববে যে বন্ধুরা বিপদের সময় পাশে থাকে, বন্ধুরা বিপদের সময় পাশে থাকে, তবে বিপদের সময় তাকে নেশার দিকে ঠেলে দেওয়াই বন্ধুত্ব নয়। যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকে তাহলে সে নেশা করা থেকে বিরত রাখবে, এমনকি খারাপ কাজ করতে চাইলেও সে বাধা দেবে। আর যদি সে বাধা না দেয়, বুঝবে সে বন্ধু নামের কলঙ্ক, সে বন্ধু নয়, সে তোমার শত্রুর থেকে বড় কিছু। তো গল্পটা কেমন হয়েছে